প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ইন্সপায়ার কেয়ার এন্ড কাল্টিভেট হিউম্যান এইড ইচ্ছায় নিয়মিত অনলাইন আড্ডায়। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছে আমি প্রান্ত সাহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। সার্বিক সহযোগিতায় আমাদের সঙ্গে যুক্ত আছে লিজেন্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ও খন্দকার জিকে। করোনা আমাদের দৈনন্দিন জীবনের সকল হিসেবকে নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়েছে। জীবনের গতি আজ খানিকটা মন্থর। তবুও জীবিকা এবং মানবিকতার খাতিরে কিছু পেশা তার সামর্থ্যের অধিক প্রচেষ্টা করে যাচ্ছে, যার মাঝে অন্যতম ব্যাংকাররা। তাই সংকটকালীন সময়ে তাদের কার্যপদ্ধতি, জীবন এবং পেশাগত অধ্যবসায়ের গল্প নিয়ে হাজির হয়েছি আজ আমরা। তাই আমাদের আজকে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে করোনা সংকটে ব্যাংকারদের ভূমিকা। উক্ত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ মাহবুবুল আলম ভাই, 20তম আবর্তন অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উপমহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক। আমাদের সঙ্গে যুক্ত আছেন গাজী মামুনুর রশিদ, 27তম আবর্তন প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ম্যানেজার, ডিসিটি ব্যাংক লিমিটেড। আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাইমিনুল ইসলাম সুমন ভাই, 30তম আবর্তন ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিনিয়র অফিসার, অগ্রণী ব্যাংক লিমিটেড। আমাদের সঙ্গে আছেন অলোক মাহমুদ ভাই, 31তম আবর্তন ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এবং আমাদের সঙ্গে আরো একজন ভাই যুক্ত ছিলেন, যিনি যান্ত্রিক ত্রুটির কারণে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তিনি হচ্ছেন মোহাম্মদ কামাল হোসেন ভাই, 32তম আবর্তন দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নির্বাহী কর্মকর্তা, মধুমতি ব্যাংক লিমিটেড। তার যান্ত্রিক সমস্যা দূর হলেই আমরা তাকে রিকানেক্ট করব। এখন আমরা আবারও আমি সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রান্ত শাহ। আমি প্রথমেই কিছু তথ্য সামনে আনতে চাই সকলের উদ্দেশ্যে। সেটি হচ্ছে করোনায় জীবন সংকটে ব্যাংকাররা। ব্যাংকগুলোতে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা 2000-এরও বেশি। মৃত্যুবরণ করেছেন 36 জন। ব্যাংক কার্যক্রম এখন অনেকাংশেই স্বাভাবিক পর্যায়ে এসেছে। তাই নানা প্রতিবন্ধকতায় সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা সম্ভব হচ্ছে না ব্যাংকারদের পক্ষে। এই কারণেই অনলাইন ব্যাংকিং এর উপর জোর দাবি জানাচ্ছে সকল সেক্টর। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাঝে সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের 879 জন কর্মকর্তা করোনায় আক্রান্ত। মৃত্যুবরণ করেছেন 23 জন। তো এই বিষয়কে সামনে রেখে আমি প্রথমেই চলে যেতে চাই মাহবুবুল আলম ভাইয়ের কাছে। ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে ভাই, সেটা হচ্ছে আমরা জানি এই মহামারীতেও ব্যাংকিং খাত সচল রাখা হয় নানাভাবে। তাই করোনা সংকটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কেমন ছিল আপনার ভাই? ধন্যবাদ। প্রথমত আমাকে এই ধরনের একটা ইয়েতে যুক্ত করার জন্য, উদ্যোগের সাথে। তো সেই জন্য আমি উদ্যোক্তা এবং যারা এখানে উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সাথে যারা আছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই আলোচনা সেশনে। তো আসলে এটা তো আমাদের একার না, সবার সমস্যা। তবে আমরা ব্যাংকারদের ফেস করতে হচ্ছে কিভাবে, তার আগে আমি শুরুতে যেটা বলতে চাচ্ছি, ব্যাংকারদের রিকগনিশন এই করোনা আসপেক্টে শুরু থেকেই যদি আমি দেখি, প্রথমে কিন্তু এখানে যেটা হেলথ সেক্টরে মেডিকেল প্রফেশনে যারা ছিলেন, তারা প্রথমে একটা অবস্থানে ভীত ছিলেন। তারপরে তারা কিন্তু অ্যাক্টিভলি সেখানে পার্টিসিপেট করতেছেন, এখনো ফাইট করতেছেন, যাদেরকে আমরা ফ্রন্টলাইনার বলছি। তো সেখানে সরকারের প্রশাসন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা কাজ করছে, গভর্নমেন্টের আরো উইং, প্রাইভেট সেক্টর ক্রমাগত এগিয়ে আসছে। বাট ব্যাংকারদের ক্ষেত্রে বলবো যে শুরু থেকেই সেখানে আতঙ্ক আছে, নো ডাউট, বাট নট এ সিঙ্গেল ডে ব্যাংক সিস্টেম ডিসরাপ্টেড হয়েছে। এটা হচ্ছে আমি বলবো ব্যাংকারদের দায়িত্বশীলতা বলি অথবা তাদের দায়িত্ববোধ, যেভাবেই বলি না কেন,
ইনফ্যাক্ট তার সাথে রাষ্ট্রীয় পলিসি বলি, এবং আমি নিজে যেহেতু সেন্ট্রাল ব্যাংকে আছি, সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা বলি, সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত এবং সেইটাকে আমি প্রথমেই মানে সৃষ্টিকর্তার মানে বলবো, আশীর্বাদ বলবো, যে বাংলাদেশে অন্তত ব্যাংক, ফিনান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টরও বলবো না আমি, একটু সাম এক্সটেন্ড এটাকে আরো এক্সটেন্ডেড ওয়েতে বলতে গেলে ফিনান্সিয়াল সেক্টরে বড় রকমের কোনো ডিসরাপশন হয়েছে বা একদিনের জন্য বাংলাদেশে ব্যাংকিং সিস্টেমটা কলাপস করেছে বা সাসপেন্ডেড ছিল, এরকম কিন্তু ঘটনা আমরা জাতি হিসাবে বাঙালি দেখিনি। তো এইটা কিন্তু আমাদের বড় রকমের একটা স্রষ্টার আশীর্বাদ বা মানে মানে কমফোর্ট যেটাকে বলবো। তো সেইটা একটা, তারপরেও যে শুরু থেকে আমরা যেটা বলছি এখন সিজনড হয়ে যাচ্ছি, এটা গ্লোবালি সারা বিশ্বে প্রথমে যে আতঙ্কটা এখনো আছে, বাট আতঙ্কে থেকে বসে থাকারও উপায় নেই, এবং সেটা ফ্রম দি ভেরি বিগিনিং, ফার্স্ট ডে থেকে ব্যাংকাররা যেভাবে অ্যাক্টিভ এবং এখনো সেভাবেই আছে, এবং ব্যাংকিং সেক্টর রান করতেছে স্মুথলি। হ্যাঁ, যেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে লিমিটেড সার্ভিসের প্রসঙ্গ আসছে, সেটা এখন সুযোগ নেই, সেটা একেবারে যখন মানে প্যান্ডামিক মানে স্টার্ট টাইম যেটাকে বলে যে লকডাউন বলবো না, মানে ছুটি, আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা লকডাউন এভাবে বলিনি, গভর্নমেন্ট ডিক্লারেশন ছিল যে সাধারণ ছুটি ঘোষণা, মানে কোনো কারফিউ না, কোনো লকডাউন না, বা পার্শিয়াল লকডাউন ছিল এলাকা ভিত্তিক, বাট জাতীয়ভাবে কোনো লকডাউন ইস্যু, যদি আমরা মুখে মুখে বলি এটা যে লকডাউন, আসলে তো লকডাউনে আমরা কখনোই ছিলাম না বাংলাদেশ, কান্ট্রি এজ এ হোল বা নেশন এজ এ হোল, বাট পার্শিয়ালি এখনো আছে কিছু কিছু এলাকা লকডাউন, দু একটা এলাকা ওয়ারি ছিল, রাজাবাজার ছিল, এখন বা ফার্দার ঢাকার বাইরের কিছু এরিয়া ছিল কনসেন্ট্রেশন যেখানে বেশি ছিল, বাট আমরা সাধারণ ছুটির আওতায় ছিলাম। তখনও ব্যাংকাররা যেভাবে হয়তো কিছু লিমিটেড স্কেলে সার্ভিস দিয়ে গিয়েছে, এবং সেন্ট্রাল ব্যাংকও সেখানে খুব কার্যকরী ভূমিকা পালন করেছে, এবং ইনফ্যাক্ট এখানে আমি আরেকটা কথা মানে আগেই স্বীকার করে নেই, যেটা হচ্ছে ব্যাংকারদের মধ্যে ওই যে যেটা বললাম, ডাক্তারদের মধ্যে যে প্যানিকটা, মানে তাদের জীবন রক্ষা, এটা শুরুতে কিন্তু ব্যাংকারদের মধ্যে একটা, যখন নিয়ে একটা না তাদেরকে বাহিরে যেতে হচ্ছে অফিসে, অনেকের মধ্যে রিয়াকশন ডিপারেকশনটা ছিল, বাট সেটা কিন্তু কুল ডাউন হয়ে গেছে খুব তাড়াতাড়ি, এবং ব্যাংকাররা এবং সেন্ট্রাল ব্যাংকের কোঅর্ডিনেশনে একটা স্মুথ ফাংশনিং এর ভূমিকায় চলে আসছে, মানে এবং সেখানে ব্যাংক ম্যানেজমেন্ট, ব্যাংক ওনার এবং সেন্ট্রাল ব্যাংক রেগুলেটর সবকিছু মিলিয়ে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে রেগুলেশন গুলা আসছে, আবার ফ্রিকোয়েন্টলি সেটাকে চেঞ্জ করতে হয়েছে, অ্যাডপ্ট করতে হয়েছে ক্রমাগত, কারণ একটা খুব র্যাপিড চেঞ্জেস এর মধ্যে এবং একটা প্যানিক সিচুয়েশনে যেতে হয়েছে, এবং সেইভাবেই তো আমরা মনে করি এখন আমরা উই আর নাও কমফোর্টেবল টু রেন্ডার সার্ভিস, এন্ড এভাবেই হয়তো আমাদেরকে একটা লম্বা সময় চলতে হবে, সেটাকে আমাদের মাইন্ডসেট ওইভাবেই মনে হয় আমাদেরকে হয়ে গেছে সবার, এইটা হচ্ছে আমার ইয়েটা। জি ভাই, ধন্যবাদ ভাই, আপনি দারুণ বলেছেন। যেটা আমরা যেটা দেখেছি আসলে ব্যাংকারদের আসলে সেভাবে তারা এমফাসিস পায়নি হয়তো বা তেমন ভাবে, কিন্তু রাইট, তারা কিন্তু ফ্রন্ট লাইনার ছিলেন। আমাদের ব্যাংক কিন্তু কখনোই শিফটিং এর মাধ্যমেই হোক, যে মাধ্যমে লকডাউন এলাকাতে যেভাবে হোক চালু চালু ছিল, ছিল, এটা কিন্তু আমরা অনেকেই অথবা ওভারলুক করে যাই। এবং ধন্যবাদ যেটা ভাইয়া। যেটা যেই কথাটা আমি যেটা বললাম যে রিকগনিশন, জি ভাই। ব্যাংকাররা ওইভাবে কিন্তু ফ্রন্টলাইনার হিসাবে রিকগনিশন, হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে তারা আছে, কিন্তু মানে সোশ্যাল সাইকোলজি যেটা জেনারেলি, মানে ফ্রন্টলাইনার বলতে যেটা ডাক্তার এবং পুলিশ প্রশাসন যেইভাবে মিন করেছে, আছে। ব্যাংকাররা কিন্তু তার কাছ থেকে পিছিয়ে নেই, জি ভাই। সমস্ত কিছুর মধ্যে অ্যাডভার্স সিচুয়েশনে কিন্তু ব্যাংকাররা ব্যাংকিং করে গিয়েছে, বাট জি ওই ভাই। রিকগনিশনটা কিন্তু এটা আসলে ন্যাচারালি আসবে, এটা ছিনিয়ে নেওয়া না, মানে হয়তো এখন আসবে আসবে লম্বা সময়ের জন্য, কারণ ব্যাংকিং চলতে থাকবে। জি ভাই, ওকে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই। ভাই আমি এরপর যেতে চাই গাজী মামুনুর রশিদ ভাইয়ের কাছে। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই যেটা নিয়ে কথা হচ্ছিল সেই বিষয়ে আর কি আপনার কাছে যাব আমি, সেটা হচ্ছে গিয়ে এই করোনা সংকটে আপনার ব্যাংক কিভাবে এই দুর্যোগে কর্মকর্তাদের পাশে দাঁড়ায়, এবং আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি এই করোনা সংকটের মধ্যে অফিস করার ক্ষেত্রে? আচ্ছা, ধন্যবাদ প্রান্ত সাহা, আমাদেরকে আসলে বিশেষ করে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য, আর সবাই
মানে আমরা এখন যারা আছি তারা সবাই কোনো না কোনো ভাবে একটা আর্থিক সম্পর্ক আছে, বিশেষ করে ইউনিভার্সিটির জি ভাই। ক্ষেত্রে। হ্যাঁ, তো তোমার যেটা প্রশ্ন সেটা আসলেই একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে মনে হয়েছে। আসলে ব্যাংক আমাদের বা আমরা কিভাবে করোনাকালীন সময়ে কাজ করতেছি বা কাজ করছি, কিছু সুবিধা অসুবিধা ছিল কিনা। সত্যি সেটা হচ্ছে যে আসলে আমার যে কাজের ক্ষেত্রটা সেটা একটু ডিফারেন্ট বলতে এরকম যে আমার 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 যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে সবগুলি ঢাকা শহরে যতগুলি এটিএম আছে, বিশেষ করে সিটি ব্যাংকে, সেগুলি হচ্ছে আমার আন্ডারে এবং আমি এটার ম্যানেজার। তো সবাই এটিএমটা, ব্যাংকাররা যারা আছে তারা একটা স্বাভাবিকভাবে বুঝবে যে এটিএমটাকে আগে টাকা লোড করতে হবে, তারপরে কাস্টমার টাকা তুলতে পারবে। হ্যাঁ, ওটা খালি থাকলে হচ্ছে তো আর কাস্টমার তুলতে পারবে না। তো এই যে বিশেষ করে টাকা দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ আমাকে ফিজিক্যালি যেতে হবে। হ্যাঁ, এটা এখানে অনলাইন বলি বা ডিজিটাল বলি কোনো নাই, আমাকে ফিজিক্যালি এটিএমটাকে যাইতে হবে, সেই এটিএমটাকে লোড করতে হবে এবং সেটাকে চালু রাখতে হবে 24 আওয়ার্স। আমরা সবাই জানি যে কিছু কিছু ব্যাংকিং এর বেশিরভাগ সেক্টরগুলি এই হচ্ছে যে হয়তো শিফটিং ডিউটির মাধ্যমে তাদের কাজগুলি চালায় গেছে, বা জরুরি কাজগুলি যেগুলি ছিল যেগুলি একদিন পরে বা 2 দিন পরে করলেও হবে, এমন ডিপার্টমেন্ট গুলি কয়েকদিন হয়তো তারা শিফটিং করেছে বা কয়েকদিন বন্ধ ছিল, বা তারা নিজেদের মধ্যে আলোচনা করে চলেছে। কিন্তু আমাদের যে ডিপার্টমেন্টটা, এটা আসলে কখনোই বন্ধ ছিল না। হয়তো আমরা শিফটিং করেছি, বা আমি আজকে গেছি যে আমার সহকারী সে হয়তো পরের দিন গেছে, এরকম। আমাদের চ্যালেঞ্জটা ছিল সবচেয়ে বেশি এই কারণে, সেটা হচ্ছে যে ক্যাশ যারা ইয়েতে ব্রাঞ্চে যারা ক্যাশ করে এবং আমরা তাদের কাজটা হচ্ছে একেবারে সেম। একজন কাস্টমার যেমন আপনার ব্রাঞ্চে গিয়ে টাকাটা তাকে তুলতে হবে, সেম তাকে এটিএম এ গিয়ে তুলতে হবে। তো এই যে টাকাটা যে ক্যাশ ব্যাপার, এখানে ডিজিটালাইজেশন বা কোনো কিছু নেই, এখানে আপনাকে ফিজিক্যালি যাইতে হবে। সবচেয়ে বেশি হচ্ছে আমরা বেশি ফেস করছি সেটা হচ্ছে, আমরা ভয়ও ছিলাম প্রথম দিকে। ভয় থাকলেও কি হবে, আমাদেরকে তো সার্ভিসটা দিতে হবে। একই সাথে আমরা যদি শুধু ভয় বা বসে থাকি, তাহলে কি হবে, হয়তো নিজেরা বাঁচবো কিন্তু দেশের অর্থনীতি থেকে সচল থাকবে না। তো ওই যে ক্যাশ এবং আমরা যারা এটিএম এ কাজ করছি তাদেরকে আমাদের ফিজিক্যালি ওইখানে যাইতে হয়েছে। এটা একটা বিশাল মানে আমার সাথে যারা আমার কলিগরা, মানে এটা একটা বিশাল যুদ্ধক্ষেত্রের মতো। তারা একটা ভয় ছিল, কিন্তু কাজটা শেষ করতে হবে এইভাবে যে তাকে তো সার্ভিসটা দিতে হবে। অন্তত সারা ঢাকা শহরের অন্তত যারা আছে তারা নগদ টাকাটা তুলে। এখনো কিন্তু আমরা 100% ডিজিটালাইজেশন না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হচ্ছে আমাদের নগদ টাকা হচ্ছে করতেই হয়। সেক্ষেত্রে এই যে টাকাটা তোলার বিষয়ে সব দেখা যাচ্ছে, কিছু ব্রাঞ্চও বন্ধ, কিন্তু এটিএম বন্ধ ছিল না। এটিএম বন্ধ একটাও ছিল না। এবং সেটা হচ্ছে সবচেয়ে সুখবর হচ্ছে, আমি আমার ব্যাংক থেকে বলতে পারি, সিটি ব্যাংক থেকে বলতে পারি, আমার ডিপার্টমেন্টের সবচেয়ে সুখবর হচ্ছে একটা এটিএমও ক্যাশলেস ছিল না। হ্যাঁ, ক্যাশলেস ছিল না। প্রত্যেকটা এটিএম থেকে হচ্ছে মানে সাধারণ যারা অন্যান্য ব্যাংকেরও লোক বা আমাদের ব্যাংকেরও কাস্টমাররা টাকা তুলতে পারছে, এবং কখনোই এক মুহূর্তের জন্য আমাদের ক্যাশলেস ছিল না। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, সেটা চ্যালেঞ্জ ছিল এবং তার ফিডব্যাক আমরা পেয়েছি, পাইনি যে তা না। আমরা রিটেলের আন্ডারে থাকা আমাদের যে হেড অফ রিটেল, উনি আমাদের প্রশংসা করেছে। সেম এরকম একটা প্রোগ্রামে উনি বলেছে যে আমার ব্যাংকের একটা এটিএম এখনো পর্যন্ত ক্যাশলেস নেই। কিছু সার্বিক সমস্যা তো থাকেই, মেশিনের যেগুলি কিছু লিঙ্কের প্রবলেম, কিছু ডিভাইসের, ওইটা সাময়িক প্রবলেমটা সবাই জানবে যে ওই সমস্যাটা থাকে। আদারওয়াইজ আমাদের ব্যাংকের কোনো একটা এটিএম খালি ছিল না। এই ক্ষেত্রে আমাদেরকে একটু শিফটিং হিসাবে কাজ হয়েছে, কিন্তু প্রতিদিনই আমাদেরকে ওই এটিএম গুলিতে যাইতে হয়েছে। আমাদের যারা কলিগ ছিল তারা সরাসরি এটিএম গুলিতে টাকা করেছে। এটিএম গুলি যে আপনার ডিভাইসের সমস্যা বা মেল ফাংশন গুলি যেগুলি ছিল, এগুলি তাদের সশরীরে গিয়ে হচ্ছে ওই সার্ভিস গুলি দিয়ে ওই এটিএম গুলিকে আপ করতে হয়েছে। এই কারণে দেশের
তখন কিন্তু ভাইয়া যেটা বললো যে ডাক্তার ডাক্তার ছিল, মানে যারা ডাক্তার প্রফেশনাল ছিল তারা কি বলবো ফাইটার ছিল প্রথম সারি। সেই ক্ষেত্রে যদি দ্বিতীয় সারিতে আসেন, সেই ক্ষেত্রে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে যদি দ্বিতীয় সারিতে নেন, আমাদের ব্যাংকারকে ধরতেই হবে। হ্যাঁ, ধরতেই হবে এই কারণে। সারি বিভাজনের কথা বললে ভাই আসলে কেউ কারো থেকে পিছিয়ে নেই ভাই, হয়তো বা ব্যাংকারদের হয়তো আমরা এমবাসি দিচ্ছে না, মানুষ বুঝতে পারছেন না, অনেকে সাধারণ মানুষ আসলে মানুষ দেখছে তাকেই ভাবছে। আমাদের প্রত্যেকের আমি ইন্টারাপ্ট করছি, প্রত্যেকের হাতে হাত শূন্য, প্রত্যেকের ব্যাংকই কিন্তু সম্বল। আপনারাই কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন আমার ঘরে টাকা দেওয়ার জন্য। টাকা দেয়, হ্যাঁ আমি সেই ক্ষেত্রে আছে। আপনি কিন্তু অনেকেই দেখছি পত্রিকায় বা টিভিতে সবাই এই ব্যাংকারদেরকে একটু একটু ই করে গেছে, আমি একটু পরের দিকে আনছে, কিন্তু আমাদের যেটা কাজ ছিল আমি সেই দিক থেকে দেখি নাই যে আমরা কখনো নিচু সারির সার্ভিস দিচ্ছি। কারণ আপনাকে কিন্তু বাঁচতে হবে প্রথমে, এই সিচুয়েশনে বাঁচতে হবে, তারপরে আপনার অর্থনৈতিক অবস্থা সচল রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। আপনাকে প্রথমত আপনাকে সুস্থ থাকতে হবে, দ্বিতীয়ত আপনাকে খাইতে হবে, খাইতে হইলে বাঁচতে হইলে কিছু আপনাকে খাইতে হবে, আপনাকে ব্যবসা কিছু হইলেও রাখতেই হবে। আপনাকে পরিবার বলেন, দেশ সমাজ বলেন, দেশ বলেন, তাদের অর্থনৈতিক অবস্থা সচল রাখতে হবে। সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা মানতেই হবে, এটার আসলে বিকল্প কিছু নেই, মানতেই হবে। বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে ব্রাঞ্চের যে ক্যাশ এবং এটিএম এবং পজ মেশিন, যেখানে আপনাকে অর্থনীতি সচল রাখতে হলে এই যে তিনটা বিষয়, এটা সশরীরে আপনাকে যেতে হবে, অথবা কেউ আপনার কাছে আসবে পজের মেশিনটা নিয়ে, খাবার নিয়ে আসবে, আপনি সেখানে পজ করবেন বা কিছু নগদ টাকার আপনাকে দরকার আছে। এই যে বিষয়গুলি, এইটা আমরা ভয় পেয়েছি, ভয় পাইনি তা না, প্রথম দিকে আমরা খুব ভয়। আপনি কি করে ফেস করেছিলেন ভাই সেই মুহূর্তটা? আচ্ছা, আমাদের তো অফিসে যাইতে হয়েছে একদিন। প্রথম দিকে আমরা চেষ্টা করছি যে একদিন পর শিফটিং করে দুটো ভাগ করে, কিছু এটিএম ভাগ করে নিছি, এই এটিএম গুলি আজকে করবো, এই এটিএম গুলি কালকে করবো, এইভাবে আর কি। তো আমরা চেষ্টা করছি মানে সব ধরনের সুরক্ষা বা হুয়ের যেসব নির্দেশনা ছিল, সরকারি যেসব নির্দেশনা ছিল, ওইগুলি আমরা মেনটেন করছি। এবং যেহেতু এই ডিপার্টমেন্টটা আমার একটা আন্ডারে ছিল, বলতে গেলে আমি যেহেতু ম্যানেজার, তো আমার উপরে অনেকগুলো দায়িত্ব করতেছি। সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক এইগুলি ব্যবহার করছি। পিপিএ আমি বলবো না যে আমরা ব্যবহার করছি, কারণ এটা বলে লাভ নেই, তখন আমরা কিছুই পাইনি, বা এই ধরনের একটু এই ল্যাকিংসটা আমাদের ছিল, আমরা পিপিএস করতে পারিনি, এটা ছিল। তবে বাকি কাজগুলি আমরা করছি, এবং তাদেরকে অফিস থেকে ক্যাশ নিয়ে এটিএম গুলি লোড করতে হয়েছে। ইভেন যখন কোনো একটা এটিএম দেখা গেছে একটু ডিস্টার্ব করতেছে, তখন তারা আবার বাসা থেকে এসে সেই এটিএমটাকে আপ করে দিয়ে আবার ব্যাক করছে। তার মানে হচ্ছে আমরা একেবারেই রাস্তায় থেকে আর কি বলবো, সরাসরি হচ্ছে ফিজিক্যালি কাজগুলি করছে। আসলে মানুষ আসলে অনেকে জানেন না যে আপনাদের কাজটা আছে প্রত্যক্ষ না পরোক্ষ। আসলে মানুষ আমাদের বোঝার ভুল, আসলে আমরা অতটা ভিতরে ভাবি না। কিন্তু ভাবতে গেলে আমাদের অর্থনীতি টাকা সকল জায়গার ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু বর্তমানে সরকার কিন্তু তাকিয়েছে ব্যাংকারদের দিকে এবং ব্যাংকিং সেক্টরের দিকে, আমাদের দেশের সার্বিক উন্নতি সাধনের জন্য। ধন্যবাদ ভাই, যেটা আপনি বললেন ভয়টা আপনাদের মধ্যেও ছিল, সেটাকে আপনারা হয়তো জয় করে নিয়েছেন মানবিকতার স্বার্থে এবং আপনাদের পেশাগত দক্ষতার দ্বারা। ধন্যবাদ ভাইকে। আমি এরপর চলে যেতে চাই মোহাইমিনুল ইসলাম সুমন ভাইয়ের কাছে। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। ভাই আমি যেটা আপনার কাছে প্রশ্ন রাখবো সেটা হচ্ছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে ব্যাংকারদের দায়িত্ব পালনের সুবিধার্থে আপনার প্রতিষ্ঠান কি কি পদক্ষেপ গ্রহণ করে তৎকালীন সময়ে বা বর্তমানেও, এর মাঝে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কেমন ছিল আপনার ভাই? প্রথমেই সবাইকে ধন্যবাদ, প্রান্তকে ধন্যবাদ অভিজ্ঞ ব্যাংকারদের সাথে আমাকে যুক্ত করার জন্য। আমি হচ্ছে একটা সরকারি ব্যাংকে অগ্রণী ব্যাংকে আছি, এটা হচ্ছে রুরাল এরিয়ায়। তো এইখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। কিন্তু আমরা প্রথম দিকে আমাদের মধ্যে ভয় ছিল, কিন্তু ভয় থাকলেও আমরা ভয় কাটিয়ে উঠে আমরা দায়িত্ব পালনে
সবাই নিজ নিজ দায়িত্ব পালনে পিছপা হয় নাই। আমাদের সরকারি ব্যাংকে যেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সবসময় আমাদের পাশে ছিল। তারপরে আমরা হচ্ছে গ্রামগঞ্জে তো দেখা গেছে যে রাস্তাঘাটে চলাচলে খুব সমস্যা হইতো। দেখা গেছে যে আমি এমনও গেছে যে 2-3 কিলোমিটার হাইটে আসছি, রিক্সা দিয়ে আসছি। হ্যাঁ, অনেক যাতায়াতে খুব সমস্যা হইতো, কিন্তু তারপরেও মানে দায়িত্ব থেকে আমরা পিছপা হই নাই। সরকারি ব্যাংক হিসাবে আমাদের কিছু সোশ্যাল সেফটি, সামাজিক বিভিন্ন কার্যক্রম থাকে। এই কার্যক্রমগুলা পালনের ক্ষেত্রে দেখা গেছে যে যেমন অনেক জনসমাগম হয়, এই জিনিসটা হয়েছে। যেমন আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে হচ্ছে প্রতিবন্ধী ভাতা, তারপরে শিক্ষকদের বেতন, এগুলা আমাদের দিতে হয়েছে। তো এগুলা দেওয়ার সময় দেখা গেছে যে ব্রাঞ্চে প্রচুর লোক জনসমাগম হয়েছে। আমাদের মধ্যে ভয় ছিল, কিন্তু আমরা সেই ভয়কে জয় করে আমরা এইসব সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছি। তারপরে প্রথম দিকে আমাদের শিফটিং, তারপরে রোস্টারিং বিভিন্ন ডিউটি ছিল। পরবর্তীতে দেখা গেছে যে পুরোপুরি ব্যাংকের কার্যক্রম পরিচালনার জন্য এইভাবে আসলে হচ্ছিল না। তারপরে এখন তো ফুল ডে সার্ভিস, এখন আর শিফটিং আমাদের নাই। তাছাড়া আমি হচ্ছে লোন এন্ড অ্যাডভান্সে কাজ করি। দেখা গেছে প্রথম দিকে হয়তো বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও লোন ডিসবার্স করার ক্ষেত্রে নির্দেশনা ছিল না। পরবর্তীতে যখন নির্দেশনা দিছে তখন আমরা বিভিন্ন এসএমই ক্ষেত্রে শিক্ষকদের লোন, বিভিন্ন পার্সোনাল লোন, বিভিন্ন লোন দিয়ে আমরা অর্থনীতির চাকা বলা যায় সচল রেখেছি। মানে অন্য যে কোনো জিনিস, অন্য যেমন স্কুল কলেজ অনেক কিছুই বন্ধ হয়েছে, কিন্তু আমাদের ব্যাংকের কার্যক্রম কিন্তু কখনোই বন্ধ হয় নাই। আর সরকারি ব্যাংক হিসাবে আমাদের যে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছাকাছি যেভাবে সেবা দিছি, সেটা আসলে আমাদের জন্য কষ্ট হইলেও মানে আমাদের দিতে হয়েছে। কারণ আমরা দেখা গেছে যে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা এগুলো হচ্ছে খুব সাধারণ লোক অল্প টাকা পাইছে, কিন্তু মানে এই টাকা পাওয়ার কারণে এই দরিদ্র জনগোষ্ঠী এই করোনার মধ্যে যেভাবে তাদের মানে বিপদ আপদ থেকে রক্ষা পাইছে, এটা আসলে মানে আহ পরিশ্রমের মানে পরিশ্রমের চিন্তা করলে সেটা খুব ভালো লাগছে যে মানুষের হাতে আমরা মানে নগদ টাকা পৌঁছে দিতে পারছি। দরিদ্র মানুষ, যে মানুষটা হয়তো দেখা যাচ্ছে যে হয়তো খুব কষ্টে থাকে, খুব মানে কারণ এইসব ভাতা খুবই দরিদ্র মানুষ পায়। এই মানুষগুলা দেখা গেছে হয়তো 4-5 হাজার টাকা পাইছে, এই টাকা দিয়ে সে খাবার টাবার কিনতে পারছে। তারপরে তার হয়তো অন্য যে বেসিক নিড এগুলো পূরণ করতে পারছে। কারণ তাদের কাছে এই টাকাটা অনেক বড় একটা বিষয়। কারণ এই করোনার কালে তো মানুষের জীবিকা সব বন্ধ। জি ভাই, ভাই ধন্যবাদ ভাই। যেটা বলছিলেন ভাই, আসলে আসলে আপনার সরকারি ব্যাংক হবার দরুন আপনাদের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে আপনাদের বেশি শক্তি ছিল আপনারা। কারণ এলিট শ্রেণী থেকে আপনার প্রান্তিক সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠী আসলে অধিক নির্ভরশীল। ধন্যবাদ ভাই আপনাকে এই বিষয়টা যুক্ত করার জন্য। আমি তো চলেছি অলোক মাহমুদ ভাই কাছে। ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি প্রান্ত শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে করোনায় কর্মকর্তাদের সুরক্ষায় আপনার ব্যাংক কিভাবে বেকারদের পাশে দাঁড়ায় এবং আপনার করোনাকালীন অফিস কেমন ছিল ভাই? আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। শুরুতেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এমন একটি চমৎকার আয়োজনে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এই আলোচনায় সবচেয়ে জুনিয়র, আমি সিনিয়র ভাইদের কেউ অভিনন্দন জানাচ্ছি এমন একটি আলোচনা অংশগ্রহণ করার জন্য, কৃতজ্ঞতা। সেই সাথে আমি শোক প্রকাশ করছি যে সমস্ত ব্যাংকাররা এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রাণ হারিয়েছেন, মারা গিয়েছেন, এবং যারা এখনো কোভিডে আক্রান্ত এবং যারা এখনো চিকিৎসা নিচ্ছেন, সেই সমস্ত ব্যাংকারদের প্রতি আমার অনেক সমবেদনা। আমরা আশা করছি যে দোয়া করছি খুব দ্রুতই যেন তারা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসে। আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা আসলে বিভিন্ন ব্যাংক তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতেই আসলে তাদের এমপ্লয়ি এবং তাদের ক্লায়েন্ট সার্ভিসটা ম্যানেজ করে চলেছে। আমি ন্যাশনাল ব্যাংকের হেড অফিসে ট্রেজারি অপারেশন বিভাগে কর্মরত আছি। আমার প্রতিনিয়ত বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করতে হয় এবং সেই সাথে আমাদের যে মেইন ব্রাঞ্চ, আমাদের দিলকুশা ব্রাঞ্চ, সেটার সাথে আমার কাজ করতে হয়। এই কাজের অভিজ্ঞতাগুলো আমি আসলে শেয়ার করতে পারি যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কিভাবে এই সিচুয়েশনটা ফেস করেছি।
অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক ধরনের আমরা ডিফিকাল্টিস ফেস করেছি, কিন্তু আমাদের ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট আমাদের প্রতি সহানুভূতি এবং সহযোগিতা সম্পূর্ণভাবেই করেছে। ফলে আমরা খুব সুন্দরভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করতে পেরেছি। এবং সেই সাথে আমি বলি, আমাদের যারা রেগুলেটরি বডি বাংলাদেশ ব্যাংক, তাদেরও আন্তরিকতা ছিল, যেটা আমাকে নিজেকেও বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করতে হয়। তারা অনেক সময় আমাদেরকে অনেক ছাড় দিয়েছে, অনেক সময় অনেক সহযোগিতা করেছে, যার ফলে আমাদের টোটাল বাংলাদেশে ব্যাংকিং অপারেশনটা মোটামুটি আমরা চালিয়ে যেতে পেরেছি। এবং বলা যায় যে আমাদের এই কোভিড সিচুয়েশনে বাংলাদেশের ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট কোনোভাবেই ওভাবে র্যাপিডলি বা অনেক চরম ক্ষতিগ্রস্ত হয়নি। সেজন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাহবুব ভাই আছেন আমাদের আলোচনায়। আমার ব্যাংক এই সিচুয়েশনে যে ধরনের স্টেপ নিয়েছিল, শুরুতেই আমাদের যারা ডিপার্টমেন্টাল হেড ছিলেন, আমাদের সিনিয়ররা, তারা আমাদের একটা মিটিং কল করেন। তারা আমাদেরকে বলেন যে তোমরা রোস্টিং এ চলে যাও, কাজ ভাগ করে নিয়ে হাফ হাফ করে কিভাবে করা যায়, অথবা তোমাদের যে কোনো সিচুয়েশনে যে কোনো প্রয়োজনে আমাদেরকে ইনফর্ম করো, সেক্ষেত্রে আমার ব্যাংকের পক্ষ থেকে তোমাদের সমস্ত সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। সেই ক্ষেত্রে শুরু থেকে আমরা ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টের কাছ থেকে খুবই সহযোগিতা পেয়েছিলাম। আর আরেকটা কথা বলে নিই, আমাদের আসলে ক্লায়েন্টস থেকে শুরু করে তারপর বিভিন্ন হেড অফিসে ছিলাম, বিভিন্ন ব্রাঞ্চের সাপোর্টিং স্টাফ, সবার সাথেই ফেস করতে হয়েছিল। এমন কিছু কাজের সাথে আমরা জড়িত ছিলাম যে সেগুলো আসলে আমাদের অনলাইনে করা সম্ভব ছিল না। ফলে দেখা গিয়েছে আমাদের বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন ব্রাঞ্চ থেকে সাপোর্টিং স্টাফরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে এসেছিল, সেগুলো আমাদের রিসিভ করতে হয়, সেগুলো আমাদেরকে স্ক্রুটিনাইজ করতে হয়েছে। সেখানে আমাদের একটা রিস্ক ছিল, চ্যালেঞ্জেস ছিল, কিন্তু আমি মনে করি যে আমরা খুব স্মার্টলি এবং আমাদের দায়িত্ববোধ থেকে আমরা সেটা করতে পেরেছি। শুরুতেই আমি বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক আমাদের সহযোগিতা করেছে। আমি যেহেতু ট্রেজারি অপারেশনে আছি, আমাদের প্রতিনিয়ত সিআরআর এসএলআর মেইনটেনের একটা ভয়ঙ্কর এক ধরনের তাড়না থাকতো, যে এবং ব্যাংকিং টাইমটা যেহেতু আমাদের কমিয়ে দেওয়া হয়েছিল, সেই কম সময়ের ভিতরে আমাদেরকে নিজেদের সেফটি, ব্যাংকের ফান্ডের সেফটি, ক্লায়েন্টদের সেফটি সবকিছু বিবেচনা করে আমাদেরকে ব্যাংকিংটা করতে হয়েছে। ফলে আমরা আমাদের মতো করে যে যে ডিপার্টমেন্টের যে ধরনের সীমাবদ্ধতা ছিল, সেখান থেকে আমরা চেষ্টা করেছি আমাদের ব্যাংকের সার্ভিস দিতে, সেক্ষেত্রে আমাদের সেই সার্ভিসটা যেন আমাদের ব্যাংকিং সেক্টরে ফ্রুটফুল কোনো রেজাল্ট বয়ে আনে, সেভাবে আমরা মেনটেন করার চেষ্টা করেছি। যেমন আমি যদি বলি, আমাদের কিছুদিন আমরা রোস্টারিং করেছিলাম। আমাদের প্রতি সপ্তাহে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট আমাদেরকে ছোট ছোট গ্রুপে মিটিং করতেন, প্রত্যেকের ফিজিক্যাল হেলথের খবর নিয়েছেন। ইভেন এমন হয়েছে কারো বাসায় যদি কোভিড পেশেন্ট থাকে, তাকেও বলা হয়েছে যে তুমি চাইলে ছুটি নিয়ে চলে যেতে পারো, আমরা ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আমি নিজে কিছুদিন অসুস্থ ছিলাম, আমি নিজে কোভিড সাসপেক্টেড ছিলাম, কিন্তু আমি টেস্ট করাইনি। আমি প্রায় 16 দিনের মতো আমার ব্যাংক থেকে আমি ছুটি পেয়েছি। আমাকে বলা হয়েছে তুমি যত সুস্থ না হওয়া পর্যন্ত ব্যাংকে আসার দরকার নাই। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি যে আমার ব্যাংক আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য এবং সহযোগিতা করেছে। সেই সাথে আমার ব্যাংক তার যে ক্লায়েন্ট গুলো ছিল বাংলাদেশে, সেই সমস্ত ক্লায়েন্টের ফান্ডের নিরাপত্তা এবং তাদের যথাযথভাবে ব্যাংকিং কার্যক্রমে তারা যেন অংশগ্রহণ করতে পারে, সেই ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে এবং আমরা সেই কাজগুলো সুষ্ঠুভাবে করতে পেরেছি। ধন্যবাদ ভাই, অরুণ ভাইকে ধন্যবাদ ভাই আপনার কর্ম অভিজ্ঞতা কেমন ছিল সেটা জানার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যুক্ত হতে পেরেছেন মোহাম্মদ কামাল হোসেন ভাই। কামাল হোসেন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। আন্তরিকভাবে কামাল হোসেন দুঃখিত ভাই, ভাইয়া, ইলেকট্রিসিটি চলে গেছিল। না ভাই, সেটা হতেই পারে, যান্ত্রিক ত্রুটি থাকতেই পারে। আপনি যে যুক্ত হতে পেরেছেন এবং আপনি যে এতক্ষণ ধরে অপেক্ষমান থেকে পরবর্তী যুক্ত হয়েছেন, সেই জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা। ভাই, আপনাকে প্রথমে আমি চলে যেতে আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমরা হয়তো আপনি শুনেছেন, সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে যে করোনায় কর্মকর্তাদের সুরক্ষা বিবেচনায় আমরা জানি আপনি মধুমতি ব্যাংকে কর্মরত আছেন। আপনার মধুমতি ব্যাংক কি কি কর্ম পরিকল্পনা গ্রহণ করে এবং এই সংকটকালীন মুহূর্তে আপনার কর্ম অভিজ্ঞতা কেমন ছিল ভাই? আচ্ছা, হ্যাঁ, শুনতে পেয়েছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ প্রান্ত। মধুমতি ব্যাংক আসলে প্রথম থেকেই কিছু কর্মকাণ্ড নিয়েছে যেগুলোর সাথে সরাসরি এমপ্লয়ি বান্ধব। যেমন বাংলাদেশের ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রথমেই তো সাধারণ ছুটি ঘোষণা করেছে। করোনা প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, পিপি, এগুলো ব্যাংক থেকে সাপ্লাই দিয়েছে। তারপরে বিভিন্ন অর্গানাইজেশন যেমন
হসপিটাল এদের সাথে কর্পোরেট এগ্রিমেন্ট করেছে, যাতে করে যে এমপ্লয়িজ করোনা সাসপেক্টেড থাকে তাকে যাতে করে সে দ্রুত টেস্ট করতে পারে। সিরিয়াল দেওয়া থেকে শুরু করে তার ফ্যামিলি মেম্বারের যারা আছেন তাদেরকেও চেষ্টা করেছেন যাতে মানে স্বল্প টাকা দিয়ে ডিসকাউন্টের মাধ্যমে করোনা টেস্টটা দ্রুত করতে পারে। তারপরে হচ্ছে ধরেন রোস্টার ডিউটিটা চালু করেছে, যাতে এমপ্লয়ি যাতে মানে ফুল ফেসটা যাতে আক্রান্ত না হয়, এর জন্য দুইটা পোর্শনে ভাগ করেছে। ভাগ করে একটা অংশ এক সপ্তাহ অফিস করেছে, আরেকটা অংশ দ্বিতীয় সপ্তাহে অফিস করেছে, এইভাবে করে চালিয়ে গেছে। তারপরে হচ্ছে কিছু এমপ্লয়ি যারা মানে ডেস্কে জব করেন ফুল, তাদেরকে বাসা থেকে ওয়ার্ক ফ্রম হোম এটা করার ব্যবস্থা করেছেন ভিপিএন এর মাধ্যমে, তারা কম্পিউটারে সংযুক্ত হয়ে বাসা থেকে কাজ করেছে। তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট যে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসটা যখন কিনা গণপরিবহন বন্ধ ছিল তখন ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসটা ব্যাংক থেকে চালু করেছিল। এই আর কি প্রান্ত এই কাজগুলো ব্যাংক সার্বক্ষণিক এমপ্লয়ীদের সুবিধার জন্য ব্যবস্থাগুলো নিয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে। যে কথাটা বারবার আসছে প্রত্যেকের একটা কথা, যে প্রত্যেকটা ব্যাংকই তারা বিভিন্ন শিফটিং এর মাধ্যমে কাজ করে তাদের কর্মকাণ্ডটা সচল রেখেছে, শুধুমাত্র আমাদের প্রত্যেকের হাতে যেন অর্থ সরবরাহ থাকে, তারল্য মানি থাকে, যাতে আমরা কোনো সময় বাধাগ্রস্ত না হই। সেটা কিন্তু টোটালি আমরা স্যালুট দিতে চাই আমরা ব্যাংকারদের, যে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা আইসোলেটেড হয়েও মাঝে মধ্যে শিফটিং করার মাধ্যমে শুধুমাত্র আমাদের স্বাচ্ছন্দ্যতা, এইটা কিন্তু একরকম বলা যেতে পারে যে মানবিক নজির। আমরা হয়তো এটা নিয়ে ঘাটি কম, কথা বলি কম, কিংবা আমরা ফ্রন্টলাইনার হিসেবে তাদের আমরা আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু আমাদের করা উচিত তাদের কৃতজ্ঞতা দেবার স্বার্থে। মাহবুব ভাই, আমি আপনার কাছে চলে যেতে চাই আবার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি কিছু কথা যুক্ত করতে চাই। সেটা হচ্ছে ডিজিটাল ব্যাংকিং এর গুরুত্ব সম্পর্কে, যে করোনা নতুন করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ব্যাংক সেক্টরে ডিজিটাল ব্যাংকিং কতটা গুরুত্বপূর্ণ। ডিজিটাল ব্যাংকিং সেবায় বিকল্প ব্যাংকিং এ সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের বিকল্প ব্যাংকিং ব্যবস্থা সত্যি প্রশংসা কুড়িয়েছে গত কয়েকদিনে। বিকল্প ব্যাংকিং সেবাকে সকল ব্যাংক তাদের কর্ম পরিকল্পনার অন্তর্ভুক্ত না করার দরুন মাত্র 50 টাকা উত্তোলনের জন্য অনেককে ব্যাংকে শরণাপন্ন হতে হয়। এটা দুঃখজনক। তাই নতুন করে সকল ব্যাংকে এটিএম বুথ ও ডিজিটাল সেবা দিয়ে ভাবার সময় এখন এসেছে বলে দাবি করছেন অনেকেই। সে বিষয়ে ভাই আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, আপনি যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের সাথে যুক্ত আছেন সরাসরি ভাবে, তাই সেজন্য এই প্রশ্নটা আপনার জন্য রাখা, যে করোনা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখালো ডিজিটাল ব্যাংকিং কতখানি সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কি ভাবছেন ভাই? ধন্যবাদ আবার। তো ডিজিটাল ব্যাংকিং, তো তার আগে আমি এটার ব্যাকগ্রাউন্ডে আমি আরেকটু কথা বলবো, যেটা হচ্ছে এটা সবাই জানে, আবারও বলি যে ফিনান্সিয়াল ইনক্লুশন এই ইস্যুটা কিন্তু নতুন না, অনেক দিন যাবতই চলছে এবং এটা গ্লোবালি চলছে। এবং এই 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 ফিনান্সিয়াল ইনক্লুশনের একটা খুব মানে প্রমিনেন্ট আইটেম হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। ডিজিটাল ব্যাংকিং এর চেয়ে আরেকটু ব্রডার আসপেক্টে এখন যেটা চলে গেছে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস, যে যার মধ্যে আসলে এটাকে শেষ পর্যন্ত কি ব্যাংকিং থেকে সৃষ্ট, বাট এখন কিন্তু এটা আর ব্যাংকিং প্রোডাক্ট বলা যাবে কিনা ভবিষ্যতে। আমরা এখন বলি এমএফএস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, আসলে এটাও কি ফুল ফ্লেজেড ব্যাংকিং না। তো কিন্তু সৃষ্টি কিন্তু এটা ব্যাংকিং থেকে, এবং তার ব্যাকগ্রাউন্ডে আসছে যে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশনটা হচ্ছে বিষয়। আনব্যাংক পপুলেশনকে কিভাবে আমি ব্যাংকিং নেটওয়ার্কে নিয়ে আসতে পারি, এই 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 ধারণা থেকে বা এই ফোর্স থেকে, মানে ধারণা থেকে আমাদেরকে এই ডিজিটাল ব্যাংকিং এ যেতে হলো। বাট গ্লোবালি হচ্ছে, এবং এইটার ফার্স্ট ওয়ার্ল্ড অনেক আগেই ডিজিটালাইজেশনে চলে গেছে, তাদের সফিস্টিকেশন ব্যাংকিং প্রোডাক্ট সেগুলা ইনোভেশন রিসার্চ অনেক হয়েছে। বাট বর্তমানে ডিজিটাল ব্যাংকিং বা ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস বলি বা এমএফএস বলি, এগুলা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড থেকে। এমএফএস মোবাইল ব্যাংকিং এর কথা বলি, মোবাইল ব্যাংকিং কিন্তু বাংলাদেশ এখন আসছে, তার আগে কোথায় জনপ্রিয়? এটা কিন্তু আফ্রিকা, কেনিয়া বা জিম্বাবুয়ে এই ধরনের এই ডেভেলপিং কান্ট্রি গুলাতে।
কারণ ওখানে এটার আরেকটা কারণ হচ্ছে এটার ট্রানজাকশন ভলিউম। এটা কিন্তু খুব বাল্ক অ্যামাউন্টের ট্রানজাকশন না, বাট ছোট ছোট অ্যামাউন্টে, বাট এটা মাস লেভেলে এটার অ্যাপ্লিকেশনটা বা ইমপ্লিকেশনটা থাকে। এইটা হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। এবং এই জন্য বলতেছি প্যান্ডামিক সিচুয়েশন, এই করোনা আমাদেরকে ডিজিটাল ব্যাংকিংটা আসলে সবাই চোখের সামনে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছে যে না এটা যে কত অপরিহার্য। আসলে এটা কিন্তু কাজ চলতেছিল, এটা রেগুলেটর হিসাবে সেন্ট্রাল ব্যাংকে বলি, তারপর ব্যাংক গুলাকে বলি, তারা কিন্তু গ্রাজুয়ালি এটা আসতেছিল এবং এটা পপুলার হচ্ছিল। তো সেইটা একটা আমাদের দেশে ডিজিটাল ব্যাংকিংটা একটা পর্যায়ে এসে থেমেছিল, স্ট্যাগনেট বলবো। এই জন্য এটার নানাবিধ কারণ আছে। সেটা হচ্ছে তার সে বড় কারণ হচ্ছে কম্পিটিটিভনেস। কারণ আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে মানে আমি ইনফ্যাক্ট বলবো যে এটা খুব বেশি প্রতিষ্ঠান। আমাদের ব্যাংক কয়টা? 62 সম্ভবত এখন। তো সেই তুলনায় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কয়টা? হাতে গোনা। তার মধ্যে ওর কয়টার মধ্যে আবার দুই একটাকে আমরা বুঝি। তো যেখানে যদি ব্যাংকিং বলি তাহলে অথচ এই ডিজিটাল এমএফএস এর লাইসেন্স কিন্তু আছে আমার জানা মতো সোফার আই ক্যান মেমোরাইজ যে 16-17টা। প্রথমে আরো অ্যাপ্লাই করেছিল 20-24টার মতো, পরবর্তীতে তারা বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক থেকে লাইসেন্সড 17টা বা 16টা এরকম কিছু। আর সর্বশেষ গভর্নমেন্টের পোস্টাল সার্ভিস থেকে আরেকটা যেটা আসছে নগদ, এটাও এখন এমএফএস হিসাবে প্রথমে তারা চালু করেছে গভর্নমেন্টের পোস্টাল অ্যাক্টে, দেন পরবর্তীতে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক থেকে তারা এনওসি পেয়েছে। তো সেটা ধরলে 17টা। তো তার মধ্যে কয়টা মার্কেটে অ্যাক্টিভলি রান করতেছে? কিন্তু এইটা যে অপরিহার্য সেটা। এবং ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের আর ফিনান্সিয়াল ইনক্লুশনের কথাটা আগে বললাম, এখানে কিন্তু শুধুমাত্র এমএফএস না, আরেকটা ব্যাংকিং কিন্তু সার্ভিস কিন্তু আমাদেরকে এই সময়ে দেখিয়ে দিয়েছে, সেইটা হচ্ছে এজেন্ট ব্যাংকিং। এটা ডিজিটাল মানে ফিনান্সিয়াল সার্ভিসের আওতায় বলি, বাট আমি ফিনান্সিয়াল ইনক্লুশনের পার্ট হিসাবে এটা বলবো। কারণ হচ্ছে তোমরা যেটা খেয়াল করো পত্রপত্রিকায় যখন সাসপেক্টেড যে ব্যাংকিং এই ক্রাইসিসের কারণে লিকুইডিটি ক্রাইসিসে পড়বে, তার উপর এই ধরনের আলোচনা আসতেছিল। এটা ক্রিটিসিজম এটা হতেই পারে, সবসময় ক্রিটিসিজমকে পজিটিভলি দেখা, এটা উন্নয়নের স্বার্থে। হ্যাঁ, তো তখন কিন্তু যখন গভর্নমেন্ট লাখ লাখ হাজার কোটি টাকার ইনসেন্টিভ বা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করলো, তখন কিন্তু এইটা যেমন অর্থনীতিকে টেনে তোলার জন্য সেই করোনা যেটা সাধারণ ছুটিকালে একেবারে ক্রুশিয়াল টাইমে যখন বিভিন্ন ভাতা এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কের ইয়েটা বাড়ানো হলো, তখন কিন্তু গভর্নমেন্টের একটা ফান্ড গেল, সেন্ট্রাল ব্যাংক থেকে বাজেট গেল, সব গেল। তখন মনে হচ্ছিল যে ব্যাংক যদি সব ডিসবার্সমেন্টে চলে যায় তখন ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস হয়ে যাবে। কিন্তু আদত এখানে সব ব্যাংকাররা কি ফিল করে? কারো ব্যাংকে খুব লিকুইডিটি ক্রাইসিস কিন্তু আমরা শুনি না, বরঞ্চ এই করোনা কালের অনেক আগে অনেক সময় ব্যাংকের এত লিকুইডিটি ড্রাই আপ হয়ে গেছে, মানে কল মানি মার্কেট থেকে 120% রেটেও ইন্টার ব্যাংক থেকে লোন করতে হয়েছে। ওই সিচুয়েশন, এটা আমি আরো অনেক 5-7 বছর আগের কথা বলছি। তো এই সিচুয়েশনে কিন্তু এখনো কিন্তু সেটা হয়নি। তো সেটার কাউন্টার আবার কেউ কেউ বলছে যে না এখন ইম্পোর্ট কম ছিল। তো ইম্পোর্ট কম ছিল, এক্সপোর্টও তো কম ছিল, দুটোই কম ছিল। ইম্পোর্ট ফাইন্যান্স যেহেতু করতে হয় না, এক্সপোর্ট আর্নিংও তো আমার আসে না। আচ্ছা, নেট এফেক্ট আমার আলটিমেটলি যে নেট ইম্পোর্টই যায়, আমাকে হয়তো পেমেন্ট বেশি করতে, তারপরও আমার ফরেন রেমিটেন্স ইনফ্লো ছিল এই সময়। আমি বলবো এগুলা ব্যাংকারদের ভূমিকা ডেফিনেটলি। কারণ ব্যাংক এই যে আগেই বললাম যেটা ব্যাংক একদিনের জন্য মানে কোনো সার্ভিস ডিসরাপ্টেড হয়নি, তার যে রিফ্লেকশনটা হচ্ছে আমার কিন্তু এই সময় এই প্যান্ডামিক সিচুয়েশন এবং এখনো পর্যন্ত জুন পর্যন্ত রেকর্ড বলে আমার ফরেন কারেন্সি রেমিটেন্স যেটা সেটা কিন্তু বেড়েছে, আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, আমার ইনফ্লেশনারি প্রেসার যেটা বলবো এখনো ওইভাবে আসে নাই, বাট আমার স্টিমুলাস প্যাকেজ কিন্তু রেডি হয়েছে। এবং এই ডিজিটাল ব্যাংকিং এর আরেকটা বড় সাকসেস এখন এই প্যান্ডামিক টাইমে দেখা যাচ্ছে গার্মেন্টস ওয়ার্কারদের যে গভর্নমেন্ট পেমেন্ট গুলা, স্যালারি ইনস্ট্যান্টলি সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে গভর্নমেন্টের শুধু ডিক্লারেশন আসছে, অর্ডার আসছে, খোলার ক্ষেত্রে তো ভাই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সরকার একটা সুবিধা করে দিয়েছে এবং সবকিছু। এবং সেই ক্ষেত্রে কন্ডিশনও হয়েছে যে এটা পরে রেগুলারাইজ করবে, আগে সিচুয়েশনকে হ্যান্ডেল করা হোক।
গভর্নমেন্ট স্মুথলি এবং যেটা হবে এটা অন্যভাবে সমালোচনা করতে গেলে যেটা হয়, গার্মেন্টস মালিকরা কিন্তু বলেছিল তাদের অ্যাকাউন্টে টাকা যাবে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু এখানে অনর ছিল, সেন্ট্রাল ব্যাংক অনর ছিল যে না, অ্যাকাউন্টে টাকা যাবে গার্মেন্টস ওয়ার্কারের, এবং তা সাকসেসফুলি 3 মাস যাবত গিয়েছে, এখানে তো সমস্যা হয়নি। তো তারপর যে বাংলাদেশ ব্যাংক যে এই যে এর আগে বললেন যে বললো যে সিআরআর এসএলআর ম্যানেজমেন্টে যে ক্যাশ ম্যানেজমেন্টে যে কমিয়েছে, এখান থেকে কিন্তু প্রায় 22,000-20,000 কোটি টাকার মতো ফান্ড চলে গেছে। তারপরও বলছে যখন গভর্নমেন্ট এই যে ক্রেডিট গুলা দিতে হবে যাবে তখন কিন্তু ক্রাইসিসের কারণে কিন্তু লিকুইডিটি কিন্তু সারপ্লাস বা লিকুইডিটি ক্রাইসিস হয়নি। এটার মূল কারণ ছিল এজেন্ট ব্যাংকিং পারফরমেন্স। রিসেন্টলি এটার একটা স্ট্যাটিস্টিক্সও আসছে, কারণ এই সময়ে এজেন্ট ব্যাংকিং খুব ভালো করেছে, কারণ ডোর টু ডোর একেবারে আমাদের এমন অবস্থা, ডিজিটাল ব্যাংকিং এখন একটা মিনিমাম ফিচার ফোন দিয়ে হয়নি, স্মার্টফোন ফিচার ফোন দিয়ে হয়, বাট এখন যে অ্যাপ ভিত্তিক যে ট্রানজাকশন গুলা সেগুলাতে এখন এই স্মার্টফোনের শুরু করে বিদ্যুৎ বিল পর্যন্ত ঘরে বসে দিতে পারছি, সেইটা হচ্ছে। কিন্তু আমাদের এমনও কিছু কিছু মহিলা বা খাগড়াছড়ি বলি বা রংপুর বলি প্রত্যন্ত অঞ্চলে তাদের এখনো ফিচার ফোন স্মার্টফোন নাই, এবং সেখানে কিন্তু আবার এই ডিজিটাল ব্যাংকিং লিমিটেড স্কেলে করা যায়, কিন্তু এজেন্ট ব্যাংকিংটা এখানে আবার এটাকে মেকআপ করে নিয়েছে। তো মানে অলমোস্ট ডোর টু ডোর সার্ভিস। তো এই ডিজিটাল ব্যাংকিং এ এখন সম্ভাবনা তো নো ডাউট, এবং সেটা গ্রাজুয়ালি আসতেছে, গ্লোবালি আসতেছে, কিন্তু কিছু কিছু বিষয় কনসিডারেশনে রাখতে হবে, তা না হলে এটা হবে না। এই প্যান্ডেমিক টাইমে কিন্তু ডিজিটাল ব্যাংকিং আরেকটা চ্যাপ্টার উন্মোচন করেছে, সেখানে হচ্ছে হিউজ পরিমাণে যদি আমি ধরি ট্রানজাকশন, আমি আগে বলেছি লিমিট কম থাকার কারণে কেউ 1,000 টাকা সেন্ড করতেছে, 18 টাকা 50 পয়সা নিচ্ছে, আলটিমেটলি রিটেলার কিন্তু সে এজেন্ট পয়েন্টে 20 টাকায় নিয়ে নিচ্ছে, ওই 1.5 টাকা তাকে খুচরা দেয় না। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, একটা গ্রামের মহিলার কাছে একটা রেমিটেন্স ক্যাশ আউট করতে যাবে, সেটা কিন্তু সে 20 টাকা 1,000 টাকায় চলে যাচ্ছে। তো এইটা কিন্তু ডিজিটাল ব্যাংকিং এর আলটিমেট উদ্দেশ্য না। ডিজিটাল ব্যাংকিং এর উদ্দেশ্য, ডিজিটাল ট্রানজাকশন ফিনান্সিয়াল সার্ভিসের উদ্দেশ্য হচ্ছে এই টাকাটা কখন কমবে, যখন আমি ফুললি ডিজিটালাইজ করতে পারবো। আমি যখন আমার গ্রামে একজনকে আমি 1,000 টাকা দিব, সে ক্যাশ আউট করতে হবে না, সেইটা ডিজিটালি আবার ইউজ করবে, ই ওয়ালেট যেটাকে বলে। সে ইউজ করতে গেলে সে পেমেন্ট যখন কেনাকাটার দোকানে পেমেন্ট দিবে বিকাশে, রকেটে বা তখন কিন্তু তাকে এই চার্জটা কাটা হবে না, তার টাকাটা কিন্তু শেষ হয়ে যাবে খরচের মাধ্যমে। সো আমাকে এই ডিজিটাল আউটলেট, ডিজিটাল পজ এগুলা যত বেশি নেটওয়ার্কে যাব, সেটা পাশাপাশি আমাকে এই কস্ট কম্পিটিটিভ না হওয়ার কারণে কস্টটা কিন্তু মিনিমাইজ হচ্ছে না। 1,000 টাকা সেটা হচ্ছে গিয়ে টাকাটা আমি যে পাঠাচ্ছে তার একটা খরচ লাগছে, যে নিচ্ছে তার একটা খরচ লাগছে, সেখানে যদি ডিজিটালাইজ করা যায়, টোটালি ডিজিটালাইজ করা যায়, তাহলে হয়তো হবে টোটাল সিস্টেমটা এটা হচ্ছে। কিন্তু এখন এই যে বললা যে বিদ্যুৎ বিল, তাহলে আমি আমার যে গ্রামে যে মহিলাটাকে আমি পাঠালাম, তার বিদ্যুৎ বিলটা সে ডিজিটালি দিয়ে দিল, সে যদি ওইভাবে নো হাউ থাকে তাহলে তারকে ক্যাশ আউট করতে হচ্ছে না, ওই টাকাটা খরচ হচ্ছে না, 1,000 টাকায় সে ইউটিলাইজ করে ফেলতে পারছে। তো এইটা, আর পাশাপাশি আমাদের দিক থেকেও চেষ্টা মানে ব্যাংকারদের থেকেও যে কম্পিটিটিভ আরো বেশি ব্যাংক যদি এই ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসে ইনভলভ হয় অ্যাক্টিভলি, লাইসেন্স আছে বাট ইনভলভ, সেখানে কস্ট ইনভলভমেন্টের ব্যাপার আছে। তো সেটা হলে হবে কি, কম্পিটিটিভ আসলে স্বাভাবিক কারণেই কস্ট এইটা কমে যাবে। তো এই 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 ইস্যুগুলা আরো একটা বিষয় হ্যাঙ্গিং আছে, যেটাকে বলে আমরা ইন্টার অপারেটেবিলিটি। এটা যখন হবে, মানে আরেকটা হচ্ছে কি, আমি যদি বিকাশে অ্যাকাউন্ট খুলি, রকেটে কিন্তু টাকা পাঠাতে পারি না, বিকাশ থেকে রকেটে। আমি ব্যাংক টু ব্যাংক কিন্তু এখন ইন্টার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে, কিন্তু এইটা যখন হবে কষ্টটা সবাই ছেড়ে দিতে চাচ্ছে না, কারণ এ ছেড়ে দিলে ওর ব্যবসা ওর, বাট যখন নিয়ে আমার ইন্টার অপারেটেবিলিটি চালু হয়ে যাবে, কস্টটা এমনি রিডিউস হবে, এবং তাহলে আমাকে পার্টিকুলারলি আলাদা আলাদা করে অ্যাকাউন্ট মেনটেন করতে হবে না। যদিও অ্যাকাউন্ট মেনটেন করার কস্ট নাই, ব্যাংকে অ্যাকাউন্ট মেনটেন করার অনেক কস্ট আছে মেইন অ্যাকাউন্টে। তো আমি যেই কথাটা বলতেছিলাম ডিজিটাল ব্যাংকিং বলতেছি, কিন্তু এখন কিন্তু ডিজিটাল ব্যাংকিংও নাই, এটা ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস। যেমন আইপের কথা শুনে থাকবে, জি ভাই, আইপে, তো এটা কিন্তু একটা ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস, কিন্তু এটা কিন্তু কোনো ব্যাংক না। ব্যাংকের সাথে তার একটা এগ্রিমেন্ট আছে, ব্যাংকের সাথে তার একটা ইন্টিগ্রেশন আছে, বাট আলটিমেটলি ব্যাংকিং থেকে সৃষ্ট, বাট আলটিমেটলি এটা হচ্ছে
ফিনটেক রেকটেক কোম্পানি যেটাকে বলে, পেমেন্ট সার্ভিস কোম্পানি, এগুলা আলাদা একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যাচ্ছে। ফিনান্সিয়াল সার্ভিসে এই জায়গাটা একটা মানে আমাদের দেশের মতো, আমাদের অর্থনীতির মতো মানে যেই টাইপের অর্থনীতি বা যে ধরনের অ্যাক্টিভিটি এখানে, এগুলা খুব এসেনশিয়াল। এখন এই করোনা আমাদেরকে এটা আরো দেখিয়েছে, ফেস টু ফেস ব্যাংকিং বা ব্রাঞ্চ ব্যাংকিং এর পরিবর্তে এখন যে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস কতটা ভবিষ্যতের জন্য ডিমান্ড হয়ে দাঁড়িয়েছে, এবং এটা ইফেক্টিভও হবে এবং এটা সেফ হবে, সিকিউর হবে, এর জন্য কাজ করতে হবে। এবং সেন্ট্রাল ব্যাংকও কাজ করতেছে এখানে। মানে সেন্ট্রাল ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ব্যাংকে ওরা জানবে যে ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট আছে, পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট আছে, সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে। আমি কাজ করি পার্টিকুলারলি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে, সেখানেও কিছু কমপ্লাই করতে হয় এদের এগুলা, যে যেগুলো প্রোডাক্ট আমরা যেটা বলতে সেটা হচ্ছে ভাই, আসলে সরকারের পরিকল্পনার মধ্যেই এটা ছিল, তারা এবং ডেভেলপ করছে। আছে এবং এটা আমাদের যে আমরা বলতে পারি ভাই, অনেকাংশেই বলতে পারি যে আমাদের যে সকল প্রতিবন্ধকতা আমরা সামনে আসলো, সেটা আরো স্বচ্ছতা, এটাকে আরো স্পিড আপ করবে, স্ট্রেনথেন করবে এই পথটাকে। জি ভাই, আপনার কাছে আবার আসবো ভাই আপনার কাছে। সেটা হচ্ছে কি, আমি এখন গাজী মামুনুর রশিদ ভাইয়ের কাছে যেতে চাই। রশিদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন ভাই? সেটা হচ্ছে যে কিছু বিষয় আপনাকে প্রথমেই আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে বেতন কর্তন এবং মহামারী করোনা, এই বিষয়টাতে আপনার যুক্ত করতে চাই কিছু বিষয়। সেটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে ব্যাংকগুলোর মুনাফা কমার কথা বলে এর মাঝেই বেসরকারি খাতের এক্সিম ব্যাংক, দ্য সিটি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এবি ব্যাংক বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তা তারা কার্যকর করেছে ইতিমধ্যে। অন্যদিকে ব্যাংকারদের উজ্জীবিত রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, কেননা অর্থনৈতিক মন্দার নিরসনে ব্যাংকারদের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে সামনে রেখে আপনার কাছে প্রশ্নটি থাকবে আমার, এই মহামারীতে বেতন কমানোর পাশাপাশি নানান ক্ষেত্রে বৈষম্যের শিকার আমাদের দেশের ব্যাংকাররা, যেখানে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন তারা, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ভাই? ধন্যবাদ প্রান্ত শাহকে। আচ্ছা, এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে যেটা আমি যতটুকু বুঝছি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে নির্দেশনা বলেন বা যাই বলেন, ব্যাংকারদেরকে উজ্জীবিত রাখার জন্য, যাতে অর্থনীতি সচল থাকে, সেজন্য ব্যাংকারদের যত রকম সহযোগিতা, প্রণোদনা, আর্থিক সাহায্য বা হচ্ছে স্বাস্থ্যগত যেসব সাহায্য, এগুলি একটা জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে যার যার ব্যাংক থেকে যে বেতন কর্তন, যেটা এই দুইটা বিষয়, তাই তো? হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে আমাকে প্রথমত, যেহেতু এটা করোনা, আমাকে আগে বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচার পর হচ্ছে আমাকে অর্থনীতিটাকে সচল রেখে আমাকে যাতে আমার এই যে এটা আমি যাতে আরো দীর্ঘদিন মানে বেঁচে থাকতে পারি এবং অর্থনীতিটা যেন সচল থাকে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে প্যান্ডেমিকের কারণে ব্যাংক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কিন্তু সবাইকে স্বীকার করতে হবে। হ্যাঁ, ব্যাংক কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। যেমন এই সময়টা কিন্তু অনেক ব্যবসা কমে গেছে। হ্যাঁ, যেমন আপনার ডিপোজিট আসে নাই, তারপরে হচ্ছে যারা লোন নিয়েছিল তারা কিন্তু 2 মাস প্রায় 3 মাস পর্যন্ত তারা লোনের যে ইনস্টলমেন্টটা, সেটা কিন্তু অনেকেই দেয়নি। হ্যাঁ, না দেওয়ার কারণে ব্যাংক কিন্তু একটা সময়, সাস্টেইনেবল কিছু একটা সময়ের জন্য যে এই যে তাদের আর্থিক যে একটা ক্ষতি, এটা কিন্তু ব্যাংক করেছে, এটা কিন্তু সবাইকে স্বীকার করতে হবে। ব্যাংকেও তো টিকে থাকতে হবে, তাই না? হ্যাঁ, এখন তো আর আগের মতো একটা বা দুইটা ব্যাংক না, এখন অনেক, আমরা সবাই জানি সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি অনেকগুলি ব্যাংক হয়ে গেছে। হ্যাঁ, এই যে ব্যাংক, তাদেরও তো একটা প্রতিযোগিতা আছে, তাদের যে এমপ্লয়ি আছে, ব্যাংকও টিকে থাকতে হবে, এমপ্লয়ীদেরকেও টিকিয়ে রাখতে হবে। হ্যাঁ, টিকিয়ে রাখতে হবে। সেই বিষয়টা আমি আসলে নেগেটিভলি দেখবো না, এই কারণে আপনার হয়তো কিছু টাকা কমেছে, যে কিছু টাকা কমেছে সেই টাকাটা আপনি ধরেন 10%, 15%, 16%, 20% যাই কমুক, কিন্তু আপনাকে ব্যাংক কিন্তু বেতন বন্ধ করে দেয়নি, বা এখনো পর্যন্ত আমার জানা মতে চাকরিচ্যুত হয়েছে এই প্যান্ডেমিকের কারণে, এখনো আমি আমার ব্যাংকের জানি না, সম্ভবত ব্যাংক করেছে, তারা টাকা ছাড়াই করেছে তারা। আচ্ছা, যদি অন্য ব্যাংক করে থাকে তাহলে ওইটা আমার নলেজে নাই, ওইটা প্যান্ডেমিকের কারণে করেছে কিনা তাও আমি শিওর না। যাক, আমার ব্যাংকে আমি এখনো পর্যন্ত আমি জানি আমার ব্যাংক
প্যান্ডামিকের কারণে বা ইসের কারণে এখনো কেউ চলে। তবে তবে আমাদের এমডি স্যারের যেটা নির্দেশনা ছিল বা আমাদের ম্যানেজমেন্টের যেটা নির্দেশনা ছিল হচ্ছে যে আগে আমাদের বাঁচতে হবে। এর জন্য যদি 10% কর্তন করেও সবার চাকরিটা যাতে থাকে, সবাই যাতে বেঁচে থাকতে পারে, হ্যাঁ, সেইটা আগে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, আমরা যদি কিছুদিন হইলেও সাস্টেন করতে পারি বা নিজেদেরকেই করতে পারি, তাহলে এই যে করোনা এটা কিন্তু থাকবে না, এটা আমাদের সবার বিশ্বাস, তাই না? আমাদের সবার বিশ্বাস যে এইটাও একদিন শেষ হবে। তাহলে তো আমাকে ওই কয়টা দিন তো সাস্টেন করতে হবে, মার্কেটে সাস্টেন করতে হবে, অর্থনীতিকে সচল রাখতে হবে। যদি 10% কমেও সবার যদি চাকরি থাকে, হ্যাঁ, কমেও যদি চাকরি থাকে, সেইটাই হচ্ছে ভালো, এবং সেইটাই ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করছে। এটা হচ্ছে আমার ব্যাংকের ভিউ, এবং তারা এই দিকটা চিন্তা করে এবং নতুন নতুন বিশেষ করে যেমন দেখবেন অনেকে হয়তো জানেন, বিকাশের সাথে সংযুক্ত হয়ে ক্ষুদ্র ঋণের একটা ব্যবস্থা করছে সিটি ব্যাংক। 10,000 টাকা পর্যন্ত একটা লোনের ব্যবস্থা করেছে, এটা হয়তো অনেকেই জানবেন। এই যে ছোট ছোট বিষয়গুলি যাতে অর্থনীতিটা সচল থাকে, আপনি দেখবেন যত ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে এই ক্ষুদ্র ব্যবসাটাকে যদি আমরা চলমান রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অতটা বিপদে পড়বো না, আমাদের দেশ কিন্তু অত বিপদে পড়বে না। বড় বড় প্রতিষ্ঠানগুলি হয়তো সাময়িকের জন্য পড়লে তারা আবার কোনো না কোনো ভাবে বিদেশি লোন বা অন্যান্য লোন পেয়ে দাঁড়ায় যাবে, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা যদি একবার বসে পড়ে, তাহলে কিন্তু দেশ আপনি চিন্তাই করতে পারবেন না কতটুকু চলে যাবে। হ্যাঁ, সেই কারণে যে এই যে কিছু কিছু ব্যবস্থা, এগুলি সব ব্যাংকেরই নিতে হবে। কর্তন করছে, আচ্ছা ঠিক আছে, এটা তো এটা সবাই মেনে নিচ্ছে, হ্যাঁ, কিন্তু চাকরি এখনো আমি জানি না, প্রান্ত হয়তো এই বিষয়টা হয়তো তুমি খোঁজ খবর নিয়ে রাখতে পারো, কিন্তু আমাদের ব্যাংক থেকে এই ধরনের চাকরি জানো, আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। এখনো পর্যন্ত আমাদের ব্যাংক এদিকে আছে, হয়তো 10% কমিয়েছে, এটা হয়তো একসময় ঠিক হয়ে যাবে। আর বাংলাদেশ ব্যাংকের যেসব প্রণোদনা ছিল, এগুলি আমাদের চেষ্টা করছে সবাই, যারা যারা ওই সময়টা কাজ করছে, তারা যাতে আর্থিক সাহায্যতা পায়। তারপরে স্বাস্থ্য সেবার যেসব দিকগুলি, এবং আপনারা হয়তো জানেন যে আমাদের অলরেডি দুজন আমাদের কলিগ মারা গেছে, তাদের ব্যাংক থেকে সর্বোচ্চ যতটুকু করা, ব্যাংক যেভাবে হচ্ছে যে কথা দিয়েছিল যে আমাদের এমপ্লয় যদি কোনো ক্ষতি হয়, তারা সেইভাবে ব্যাংক আগে আসবে, এবং তাই করেছে। আমাদের এইচআর এর একজন কলিগ মারা গেছে, আপনারা হয়তো জানেন, তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং এই যে এই সাহায্যগুলো আমাদের ব্যাংক থেকে করেছে, এবং আমরা এতে স্যাটিসফাই যে মানে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নির্দেশনা সেগুলিও পালন করা হয়েছে। ইভেন ব্যাংকের অর্থনীতিটা সচল রাখে, তারপরে ব্যাংকের যাতে কোনো কর্মচারী ছাঁটাই না হয়, তারাও যাতে বেঁচে থাকে, এই দুইটা দিক আমাদের ব্যাংক মেনটেন করছে এবং এখনো পর্যন্ত আছে, ইনশাল্লাহ থাকবে। জি ভাই, ধন্যবাদ ভাই। যেটা আপনি বললেন আর কি, আসলে ব্যাংকে টিকে থাকতে হবে এবং সকলকে নিয়ে টিকে থাকতে হবে, সেই চিন্তাধারা আসলে ব্যাংক এগোচ্ছে। এবং আপনি যে কথাটা অন্য ব্যাংকের কথা, হয়তো বা সেই বিষয়টি নিয়ে আমি এখন আসবো সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ সুমন ভাই, সেটা হচ্ছে গিয়ে যে কথাটা এখনই মামুনুর রশিদ ভাই বললেন, সেই বিষয়টা নিয়ে আমরা আসবো এখন, যে করোনাকালীন সময় কর্মী ছাঁটাই সম্পর্কে। সেটা হচ্ছে করোনা কালে এবি ব্যাংক তাদের শতাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে, যা কার্যকর হয় গত 12 জুলাই রবিবার। সরকারি, বেসরকারি, বিদেশি প্রতিটি ব্যাংকের প্রায় আয় 66% কমে যাওয়ায় ব্যাংকগুলোর সামনে এখন একটাই পথ, আর সেটা হচ্ছে খরচ কমানো। ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি পরামর্শ দেয়, এ মন্দায় কর্মী ছাঁটাই না করে বেতন কমানোর অনুরোধ রাখে তারা। পরামর্শ তাদের এমন ছিল। এছাড়াও এক্সিম ব্যাংকের এক কর্মকর্তা জানায়, যারা 40,000 টাকার বেশি বেতন পান, আগামী 1.5 বছরের জন্য তাদের 15% বেতন ভাতা কমিয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় এবি ব্যাংক। এই বিষয়টিকে সামনে রেখে আপনার কাছে প্রস্তুতি রাখতে চাই ভাই, সেটি হচ্ছে একদিকে করোনা, অন্যদিকে বন্যা, এর মাঝে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত কতখানি যৌক্তিক আর কতখানি মানবিক ভাই? ধন্যবাদ প্রান্ত। প্রথমে আমার ব্যাংক হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই ব্যাংক এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নাই। আমাদের ব্যাংকে এই বছর প্রবৃদ্ধির হার ছিল 82%, তো আমাদের দেখা গেছে মুনাফাও বৃদ্ধি পেয়েছে।
তো আমাদের ব্যাংক যেই পলিসি গ্রহণ করছে সেটা হচ্ছে আমাদের যে অভ্যন্তরীণ যে ব্যয় সংকোচনের বিভিন্ন নীতি গ্রহণ করছে। আমাদের বিভিন্ন খাতে যে ব্যয় হইতো সেই আমরা বিভিন্ন ওইসব খাতে ব্যয় আমাদের কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে দেখা গেছে যে আমাদের ব্যাংকে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়ে নাই। আর বাংলাদেশ ব্যাংকের যেসব প্রণোদনা সেসব প্রণোদনা আমাদের ব্যাংক হচ্ছে একদম সঠিক সময়ে সবার হাতে দিয়ে দিয়েছে, যার কারণে হচ্ছে আমাদের যে ব্যাংকারদের, আমাদের যে কর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে, এই কারণে আমাদের মুনাফা বৃদ্ধি পেয়েছে। আর অন্যান্য যেসব ব্যাংক হচ্ছে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বন্যা এবং করোনা পরিস্থিতিতে, এটা আসলে আমার ব্যক্তিগত মত, এটা আসলে ঠিক হয় নাই। ব্যাংক যদি অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তাদের অন্যান্য ব্যয়, পরিচালন ব্যয় আছে, বিভিন্ন ধরনের ব্যয় আছে, এই ব্যয়গুলো যদি কমিয়ে আহ, আহ, সেই সেই ক্ষেত্রে কর্মী ছাঁটাই না করলেও তারা পারতো। সেক্ষেত্রে কর্মীদের বেতন তারপরে বোনাসের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হতো না। তো আমাদের আমাদের ব্যাংক যে ধরনের পলিসি নিছে আমি মনে করি যে এটা যুক্তিযুক্ত এবং মানবিক। কারণ হচ্ছে এই করোনা পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতি হয়তো সবসময় থাকবে না। ব্যাংকের এখন যেই হয়তো কোনো ব্যাংকে মন্দা সিচুয়েশন আছে, এই মন্দা সিচুয়েশন কিন্তু চেঞ্জ হবে। কিন্তু একটা লোক যদি চাকরি হারিয়ে ফেলে এই করোনা কালে, এই মহামারীর সময়ে, সে মানবতার জীবনযাপন করবে। মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাংকের তার পাশে দাঁড়ানো উচিত, কারণ ব্যাংকের একটা যখন ভালো সময় গেছে তখন সে কিন্তু ব্যাংককে সার্ভিস দিছে, ব্যাংকের জন্য সে লড়াই করেছে। এখন এই খারাপ সময়ে যদি ব্যাংক তার পাশে না দাঁড়ায়, এটা খুবই অমানবিক হবে। আমার মতে ব্যাংকের অন্য কোনো চিন্তা করে অন্য দিকে ব্যয় কমিয়ে এই ব্যাংকারদের পাশে দাঁড়ানো উচিত। আপনাকে সেটা হচ্ছে ধন্যবাদ। আপনি যেটা কথা বললেন যে সরকারি ব্যাংকের আসলে সেই ধরনের সিদ্ধান্ত নেই কিংবা হয়তোবা সুযোগও নেই, কিন্তু বেসরকারি ব্যাংক তারা চাইলে হয়তোবা, আমরা জানি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস তারাও যে বলেছে তারা আপনারা খরচ কমিয়ে আনুন কিন্তু কর্মী ছাঁটাইটা না রাখুন, এই মন্দাক স্বল্পকালীন সময়ের জন্য, দীর্ঘকালীন নয়। এই বিষয়টিতে আমি চলে যেতে অলোক ভাইয়ের কাছে। অলোক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। ভাই আপনার মাইক একটু উঁচু করে ধরেন, বাপু ভাই আপনার মাইক্রোফোনটা একটু উঁচু করে রাখুন। হ্যাঁ, মাইক্রোফোনটা একটু উঁচু করে রাখুন ভাই। কথা শোনা কি ভাই শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই, একটু পরিষ্কার কম শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, যেটা হচ্ছে যে একদিকে করোনা, অন্যদিকে বন্যা, তার মাঝে কর্মী ছাঁটাই, এটি কতখানি মানবিক আর কতখানি যৌক্তিক ভাই? আসলে মানে আমরা এই বিভিন্ন ব্যাংকের কর্মী ছাঁটাই, তারপরে হচ্ছে স্যালারি ডিক্রিজ, এই বিষয়গুলো আমরা যে দৃষ্টিভঙ্গিতে দেখছি, আমার দৃষ্টিভঙ্গিটা আসলে একটু অন্যরকম। আমার কাছে মনে হচ্ছে যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের আগে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত এবং প্যান্ডেমিক সিচুয়েশন, এই দুইটা সিচুয়েশন মিলে কিছু ব্যাংকের ফিনান্সিয়াল বিষয়গুলোতে ইনকাম এক্সপেন্ডিচারে অনেক প্রভাব ফেলেছে। সেই কারণেই হয়তো কিছু ব্যাংক তারা তো কর্মী ছাঁটাই অথবা স্যালারি ডিক্রিজ করেছে। সেই মূল বিষয়টা হচ্ছে যখন কোভিড সিচুয়েশন আসার আগে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে হোক, বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত হোক, আর অর্থনৈতিক বিদ্যার সিদ্ধান্তই হোক, আমাদের ইন্টারেস্ট রেটের একটা নতুন সেটআপ ফিক্স করা হয়েছিল ব্যাংকগুলোর জন্য, যেটাকে 9-6 আমরা বলি। সেই ইন্টারেস্ট রেটটা যখন নতুন করে ফিক্স আপ করা হয়েছিল, তখনই আমাদের বিভিন্ন ব্যাংকগুলোর আসলে ইনকাম এত র্যাডিক্যালি কমে গিয়েছে। তার কিছুদিন পরেই চলে এসেছে হচ্ছে কোভিড বা করোনা সিচুয়েশন। ফলে এই দুইটা সিচুয়েশনের কারণে আসলে ব্যাংকের ইনকাম একটা মানে হিউজ একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। সেই কারণে কিছু কিছু ব্যাংক আসলে এই সিদ্ধান্ত নিতে হয়তো বা বাধ্যই হয়েছে। আমি যদি আমার ব্যাংকের কথা বলি, আমি ন্যাশনাল ব্যাংক লিমিটেডে কর্মরত অবস্থায় আছি। আমার ব্যাংক এই ধরনের সিদ্ধান্ত নেয়নি, বরঞ্চ প্রণোদনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেনিফিট সম্পূর্ণভাবে আমরা পেয়েছি এবং আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট আমাদের ব্যাপারে যথেষ্ট সহানুভূতিশীল ছিল। কিন্তু তাই বলে কি তারা এই বিষয়গুলো নিয়ে ভাবেনি? অবশ্যই তারা এই বিষয়গুলো নিয়ে ভেবেছে। তারা স্যালারি ডিক্রিজের বিষয়গুলো নিয়ে চিন্তা করেছে,
এমপ্লয়ি কাটিং এর বিষয়গুলো না ভেবেছে, কিন্তু তারা মনে করেছে যে না, এরকম একটা সিচুয়েশনে কর্মীদের পাশে এসে দাঁড়ানো উচিত, অথবা আমাদের ফিনান্সিয়াল যে সিচুয়েশনটা আছে সেই অবস্থান থেকে আমরা কর্মীদেরকে সাপোর্ট দিতে পারবো। সেখান থেকে আমার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, কর্মীদেরকে সম্পূর্ণরূপে সহায়তা প্রদান করেছে এবং কর্মী ছাঁটাইয়ের মতো এই সিদ্ধান্তে যায়নি। তবে হয় কি, এক একটা ব্যাংকের সিচুয়েশনটা আসলে একই রকম, যার যার ইনকাম এক্সপেন্ডিচার, যার যার ওয়ে অফ ব্যাংকিং ডিফারেন্ট থাকে। এই সিদ্ধান্তগুলো আসলে ইন্ডিভিজুয়াল ব্যাংকের ক্ষেত্রে খুবই ইন্ডিভিজুয়াল বিষয়। তারপরও মানবিক বিষয়গুলো তো অবশ্যই থাকে। আমরা কখনোই চাইবো না যে এরকম একটা সিচুয়েশনে আসলে এমপ্লয়ি কাটিং হোক অথবা স্যালারি কমে যাক। কিন্তু আমার মনে হয় যে ব্যাংক যারা এই সিদ্ধান্তগুলো নিয়েছে তারা অনেকগুলো ক্রাইটেরিয়া সেট করেছে, এবং স্যালারি ডিক্রিজের কথাটা আমি বলতে পারি বিষয়টা সম্পূর্ণই সাময়িক। যে সমস্ত ব্যাংক আমি শুনেছি বা যে সমস্ত ইনফরমেশন আমি পেয়েছি স্যালারি ডিক্রিজের ভেতরে গিয়েছে, সেই বিষয়টা সম্পূর্ণ সাময়িক, এবং আমাদের অর্থনৈতিক অবস্থা আবার যখন পুনরায় ঠিক হয়ে যাবে তখন সেই বিষয়টা আবারও পুনরুজ্জীবিত হবে। আমি অবশ্যই মনে করি এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে এমপ্লয়ি কাটিং বা কর্মী ছাঁটাই সিদ্ধান্তগুলো আসলে মানুষের জন্য একটু কষ্টদায়ক এবং আসলে অমানবিক হয়। তবে আমি আসলে সেটাই বললাম যে যার যার ব্যাংকের সিদ্ধান্তগুলো তারা কি ক্রাইটেরিয়া সেট করেছে তারাই উত্তর দিতে পারবে। আমি আমার ব্যাংকের কথা বলতে পারি যে আমার ব্যাংক আসলে সিদ্ধান্তে যায়নি, এবং আমরা সম্পূর্ণরূপে আমার ব্যাংক থেকে স্বাস্থ্যগত বিষয় থেকে হোক, ছুটির বিষয় থেকে হোক, কার্যক্রমের বিষয় থেকে হোক, আমরা সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি এবং আশা করছি ব্যাংক এই ধরনের সুবিধা দিয়েছে, এই ধরনের নেতিবাচক কার্যক্রমে যায়নি। এমপ্লয়ি কাটিং থেকে স্যালারি ডিক্রিজিং এই সমস্ত বিষয় গেছে, তাদেরকে অনুসরণ করা উচিত এবং সবকিছু ভেবেই আসলে মানবিক দৃষ্টিভঙ্গিতে এটা দেখা উচিত এবং এভাবে আসলে ব্যাংকারদের পাশে এসে দাঁড়ানো উচিত। আমি একটা জিনিস বলতে চাই, মাহবুব ভাই আছেন এবং যারা আমার সিনিয়র আছেন, এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু ব্যাংকারদের যথেষ্ট ভূমিকা ছিল, কিন্তু আমরা কিন্তু খুব বেশি আন্ডাররেটেড। প্রিন্ট মিডিয়া বলেন এবং ইলেকট্রনিক মিডিয়া বলেন, ব্যাংকারদের কথা ব্যাংকিং সার্ভিস বিষয়ে আসে, কিন্তু ব্যাংকারদের যে রিস্ক, যে চ্যালেঞ্জেস ফেস করছে সেই বিষয়টা খুবই কম আসে। আমি দেখেছি যে সমস্ত নিউজ এবং মিডিয়াতে আসে যে ব্যাংকাররা কোভিড আক্রান্ত হয়েছে, কাস্টমাররা যাচ্ছে, কিন্তু ব্যাংকাররা যে তাদের দায়িত্ব পালন করছে, যে চরম অনিশ্চয়তার ভেতরে ছিল, চরম রিস্ক তারা নিয়েছিল, সেই বিষয়গুলো খুবই কম আসছে। এই জন্য আশা করবো যারা আমাদের এই অনুষ্ঠানটি প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, ব্যাংকারদের আসলে এই চ্যালেঞ্জের বিষয়গুলো যেন আপনারা স্পষ্টভাবে তুলে ধরেন। ওনার কাছে আমার একটা ব্যাংকারদের এই সিচুয়েশনে আমরা যে এই সিচুয়েশনটা ফেস করেছি বা করছি, এটা ওভাবে সামনে আসছে না মানুষের সামনে, সেটা যেন আসে এবং আমরা অবদানগুলো যেন একটু অন্যদের মতো করে দেখাবে সেই অনুষ্ঠান করব। আর আমি আশা করব অন্যান্য ব্যাংক এবং সিনিয়র ম্যানেজমেন্ট আসলে কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্তের ভেতরে যাবেন। তারপরে আসলে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ম্যানেজমেন্টের বিষয়, তাদের সিদ্ধান্তগুলো আসলে তাদের নিজস্ব। জি, ধন্যবাদ ভাই। যেটা বলেছিলেন ভাই আপনি যে ব্যাংকারদের কথা তারা ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করলেও তা তেমন ভাবে সামনে আসেনি। আসলে আমি বলতে চাই এখানে দোষারোপ করব না কাউকে, আসলে আমি বলবো ব্যাংকাররা আসলে প্রচার বিমুখ এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের ক্ষেত্রে। আর কর্মী ছাঁটাই সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক, সুমন ভাই যেটা বললেন সেটা তো কখনোই মেনে নেওয়া যায় না যে ব্যাংকের কর্মকর্তা তাদের ব্যাংকের খারাপ সময়ে পাশে ছিল, এখন তার খারাপ সময়ের কারণে খণ্ডকালীন সময়ের জন্য তাকে যখন চাকরিচ্যুত করা হয় তার পরিবারটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। অনেকেরই হয়তো সে বয়সটা থাকে না অন্য একটা চাকরিতে কনভার্টেড হওয়ার, সেই ক্ষেত্রে সেই বিষয়টাতে হয়তোবা নতুন করে ভাবা উচিত। আমি আমি এমনও খবর পেয়েছি আমার পরিচিত লোকেরা যারা বড় পর্যায়ে কাজ করতেন, এরা বিভিন্ন তদবির করে পুনরায় পুনর্নিয়োগ নিয়েছেন, কিন্তু অনেকে কিন্তু পারেননি। অনেক নিচু পর্যায়ে যারা আছেন অনেকে কিন্তু পারেনি, অনেকে সে বয়সে নেই, বিভিন্ন অন্য একটি সেক্টরে গিয়ে সে আবার নতুন করে জব কালেক্ট করবেন। সেটা হয়তোবা উচ্চ পদস্থ যারা আছেন তারা হয়তোবা বিবেচনা করে দেখবেন মানবিক খাতিরে আপনার বেতন কমান, যেটা আহ্বান করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এবং ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ধন্যবাদ অলোক ভাই আপনাকে বিষয়টাকে জোর দেওয়ার জন্য। এখন আমি চলে যেতে চাই কামাল ভাইয়ের কাছে। কামাল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? কামাল ভাই, কিছু কথা আপনাকে যুক্ত করতে চাই প্রথমে প্রশ্ন করার আগে, সেটা হচ্ছে করোনা যুদ্ধের প্রত্যক্ষ যোদ্ধা ছিলেন ব্যাংকাররা। করোনায় ডাক্তার, নার্স, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মীরা যেমন জীবনের ঝুঁকি নিয়ে পালন করেছেন তাদের দায়িত্ব, ঠিক তেমনি ব্যাংকাররা তাদের পর্যায় থেকে তাদের জীবন বাজি রেখে নীরবে নিভৃতে কাজ করে গেছেন জনমানুষের সেবায়। দেশের ক্রান্তি লগ্নে ব্যাংকিং সেবা খাতে
এখন কর্মরত আছেন লাখ লাখ ব্যাংকার। এছাড়াও আমরা আগেও দেখেছি ঈদের ছুটিতে নারীর টানে বাড়িমুখী সকল মানুষ যখন বাড়িমুখী সকল মানুষ তখন পোশাক শ্রমিকদের বেতন ভাতার জন্য হাসি মুখে ব্যাংকিং সেক্টরে তারা ব্যাংক পাহারা দিয়েছেন, তাদের কি বলে আত্মীয় স্বজনের কাছে না গিয়ে। তাছাড়াও প্রতি বছর কুরবানির ঈদের সময় গরুর হাটে জাল টাকার প্রতারণা রোধে দায়িত্ব পালন করেন ব্যাংকাররা বিভিন্ন গরুর কি বলে হাটে। এই বিষয়টিকে সামনে রেখে আপনার কাছে প্রশ্নটি থাকবে, ব্যাংকিং সেক্টর মূলত নিছক একটি পেশা নয়, এটি একটি মানবিক সেবাও বটে। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ভাই? ধন্যবাদ প্রান্ত। আমি আসলে আমার ব্যাংকের কয়েকটি ইনফরমেশন আগে প্রথমে দিতে চাই। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এখনো আমার ব্যাংকে কেউ এখনো করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেনি। এটা আমাদের জন্য খুবই একটি ভালো খবর। অনেকেই যারা আক্রান্ত হয়েছেন রিকভার করেছে এবং এখন অনেকে অফিস করছে, আর নতুনও কিছু আক্রান্ত হয়েছে যারা কিনা এখনো বাড়িতে আইসোলেশন আছে। সেকেন্ড থিং হচ্ছে আমার সম্মানিত এমডি স্যার আমাদের সবাইকে একটা মেইল করে দিয়েছেন যে বেতন ভাতা প্লাস হচ্ছে বর্তমান আপনারা যে চাকরি করছেন এটা নিয়ে কোনো রকম চিন্তা না করে আপনারা ব্যাংকের জন্য কাজ করে যান, জাস্ট মানবিক দৃষ্টিকোণ থেকে। তো আমরা সেটাই চেষ্টা করেছি। এখন প্রশ্ন ছিল হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে এটা শুধু একটা পেশাই নয়, আসলেই তাই। মানবিক দৃষ্টিকোণ যদি আমরা করি তাহলে দেখা যাবে যে আসলে ব্যাংকাররা তো সবসময় এই করোনার সময় টোটালি ফ্রন্ট লাইনে কাজ করেছে। তারপরে মাহবুব ভাই যেটা বলেছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমরা যে কাজগুলো করছি এই পুরো করোনার মধ্যে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিধবা ভাতা, বেকার ভাতা, তারপরে মুক্তিযুদ্ধ ভাতা, এই ভাতার কার্যক্রম আমরা সশরীরে প্রত্যেক প্রত্যেকজন নমিনি ব্যক্তিকে তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে তাদের হাতে পৌঁছে দিয়েছি। এটা আসলে শুধু দায়িত্ববোধ থেকে না, এটা একটা মানবিক দিক থেকেও বলা যায়। তারপরে হচ্ছে আরএমজি ডিভিশন যেটা আছে, আরএমজি ডিভিশন রেডিমেড গার্মেন্টস, করোনা যখন পুরো মানে আপনার মার্চ এপ্রিল মাসে যখন এটা মানে পুরোপুরি প্যান্ডেমিক সিচুয়েশন, ওই সিচুয়েশনেও কিন্তু আমরা এটা রানিং রেখেছি এবং প্রত্যক্ষভাবে কাজ করেছি। তো সবকিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে আসলে এটা শুধু পেশা না, এটা মানবিক দৃষ্টিকোণ তো অবশ্যই। এবং যেখানে ওই যে প্রান্ত বলতেছিলেন যে যখন গরুর হাট হয়, তারপরে হচ্ছে কোনো একটা এলাকাতে যদি গার্মেন্টস ফ্যাক্টরি খোলা থাকে সেখানে ব্যাংকাররা তাদের পার্সোনাল সকল কর্মকাণ্ড পরিবার সবকিছু বাদ দিয়ে তার দায়িত্বটাকে সর্বোচ্চ মূল্যায়ন করে ওখানে উপস্থিত থাকেন এবং সেটাকে এক্সিকিউট করেন। এটা আসলে মানবিক দৃষ্টিকোণ থেকেই অনেকটা করা হয়, শুধু পেশা না, বা সবার যাতে কিনা অর্থনৈতিক বিষয়টা সচল থাকে। ধন্যবাদ প্রান্ত। ধন্যবাদ ভাই আপনাকে। যেটা আপনি বললেন আসলেই মানবিকতার জায়গা থেকে দেখলে ব্যাংকাররা আসলে অনেক ত্যাগ তিতিক্ষা করে তারপর তারা তাদের কর্মজীবন অতিবাহিত করছেন। এটা হয়তো আমরা সামনে আনতে পারি না, সেটা আমাদের দুর্ভাগ্য। মাহবুব ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? মাহবুব ভাই আপনার মাইকটা আনমিউট করুন প্লিজ। হ্যাঁ জি হ্যাঁ মাহবুব ভাই, যেটা নিয়ে কথা বলছিলাম মাহবুব ভাই, যে কর্মী ছাঁটাইয়ের বিষয়টা আমরা তখন আলোচনায় বলেছিলাম, সেই বিষয়টাকে আপনি কিভাবে? এইটা এখন আমি যেটা বলবো ব্যাংকারদের কথা, এখন কস্ট সেভিংস এর কথা আসছে, সবই আসছে, তো কোথা থেকে শুরুটা কোথা থেকে? কস্ট সেভিংস এর এখানে আরো বলেছে অনেক ক্ষেত্র আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে এবার কিন্তু ডিভিডেন্ড ডিক্লারের ক্ষেত্রেও একটা লিমিট দিয়ে দেওয়া হয়েছে, তাই না? বা সেন্ট্রাল ব্যাংক থেকে বা গভর্নমেন্ট থেকে। তার মানে এর বেশি পারবে না। তার মানে কি, যারা শেয়ার হোল্ডার, যারা এটার মালিক পক্ষ বলি এবং পাবলিক শেয়ার হোল্ডার, তারা এটা বেনিফিট কম পাবে। তো সেটার উদ্দেশ্য কি? আলটিমেটলি ব্যাংকের কিছু সাশ্রয় হবে, সেভ হবে। তো সেইগুলার ফান্ড কোথায়? এবং প্রত্যেকটা ব্যাংকের ব্যালেন্স শিট ম্যানেজমেন্টে রিজার্ভ আর্নিংস বলে একটা কথা থাকে। ওয়েলফেয়ার ফান্ড অনেক ম্যাক্সিমাম ব্যাংকের আমার যতদূর মনে পড়ে থাকে। আর আরো একটা বিষয় আছে, এটা প্রান্ত জানার কথা না, ওরা বা জেনে থাকলে জানবে, যে সবাই জানে যে ব্যাংকের একটা রেগুলেটরের থেকে গাইডেড
সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা প্রত্যেক ব্যাংকের, এবং সেটার একটা ফান্ড আছে, এবং সেটা সেন্ট্রাল ব্যাংক থেকে একটা গাইডলাইনও আছে কত পার্সেন্ট থাকতে হবে, কি কোন কোন খাতে করতে হবে, সবকিছুই ঠিক আছে। তো সোশ্যাল রেসপন্সিবিলিটিতে ব্যাংকাররা যখন জবলেস হবে, সে ব্যাংকাররা শীতার্তদের শীত বস্ত্র বিতরণ করবে, বর্ণার্থদের বস্ত্র বিতরণ করবে, কিন্তু ব্যাংকারের জবলেস হলে তার ফ্যামিলি কিভাবে সার্ভাইভ করবে, এইটাও তো একটা রেসপন্সিবিলিটি। সেটা তো সোশ্যাল রেসপন্সিবিলিটি, ইনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি, এবং ইনস্টিটিউশনে অনেক ব্যাংকের ফাউন্ডেশন পর্যন্ত আছে। ফাউন্ডেশনের কাজগুলা কি? ওয়েলফেয়ার ওরিয়েন্টেড। সো এত কিছু থাকার পর যদি ব্যাংকিং সেক্টরে ব্যাংকারের চাকরি চেক করতে হয়, এটা তো মানে ইনহিউম্যান বিহেভিয়ার। তো আমি ওই যে যেটা অলোক বললো যে আমি যখন ব্যাংকার সার্ভিস দিয়েছে তখন বছরের পর বছর প্রফিট হয়েছে, সেখান থেকে শেয়ার হোল্ডার ডিভিডেন্ড নিয়েছে, মালিক ইকুইটি প্রোভাইডার যারা মানে স্পন্সর ডিরেক্টর তারা প্রফিট নিয়েছে, তারা মানে লাইফস্টাইল সবকিছুতে সেখানেও তো খরচ আছে, ডিরেক্টর ওনার্সদেরও তো একটা খরচ আছে, সেই খরচ কমানোর বিষয়ে কিন্তু কথা এখনো আসছে না, বা ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে বলা হচ্ছে না। এখানে কিন্তু ব্যাংকার্স অ্যাসোসিয়েশন দুটা, একটা হচ্ছে এবিবি, বিএবি। কোনটা কাদের? একটা কিন্তু মালিকদের সংগঠন, আরেকটা হচ্ছে এমডিদের সংগঠন। আবার এমডিরা ক্ষেত্র বিশেষে মালিকদের পক্ষেই কথা বলে, বেশিরভাগ ক্ষেত্রে কম্পারেটিভলি রাদার দেন তার এমপ্লয়ি। কারণ এমডির চ্যালেঞ্জ ওই জায়গায়, তাকে দুই জায়গাকে ট্রেড অফ করতে হয়। ট্রেড অফ করতে গেলে তার কিন্তু সহজ সমাধান মালিক পক্ষের কথা শোনা, কারণ এমডির চাকরি নির্ভর করতেছে তার মালিক পক্ষের উপর, এমপ্লয়ীদেরটা সেকেন্ডারি। হ্যাঁ, তারপরে এমডি কি সব এমডি কি অমানবিক? তা না, কিন্তু আবার ক্ষেত্র বিশেষে যদি মানবিক হতে যেয়ে যদি এমডি কে আবার মানে নিগৃহীত হতে হয়, সেটারও চিন্তা করতে হয়। এক্সট্রিমলি জায়গা আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, বাট তাকে ওয়েলফেয়ারের ভাবনাটা আগে আসতে হবে মালিক পক্ষ থেকে। ম্যানেজমেন্টের এখানে পরের রোল, এমডি তো ম্যানেজমেন্টের পার্ট, মালিক পক্ষের, এবং সেই জায়গাটাতে প্রথমে ভাবনার বিষয়। চাকরি যাওয়ার আগে ওই জায়গাটায় তারা কি ভাবছে। এবং মালিক পক্ষ তো কখনো ব্যাংকার না, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস কখনো ব্যাংকার না, তারা বিজনেসম্যান, তারা ব্যাংক বিজনেস করে, ব্যাংকিং করে না, ব্যাংকিং প্রফেশন না। এমডি অ্যান্ড ডাউন দ্য লাইন এরা হচ্ছে ব্যাংকার। তো চাকরি তো তাদের যাবে। আর আরেকটা ইস্যু হচ্ছে, অলোক সম্ভবত মেনশন করছে নাকি সুমন, যেটা হচ্ছে ইন্টারেস্ট পেড। এটা তো অনেক আগের কথা, এবং ব্যাংকের মালিক পক্ষ আলাদা বসে, এবং পাশাপাশি ব্যাংকের ম্যানেজমেন্ট মানে এমডি আলাদা বসে সেন্ট্রাল ব্যাংকের সাথে সরকারের সাথে বসে তারা কমিটমেন্ট করেছে, স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে বসে কমিটমেন্ট করেছে তারা ইন্টারেস্ট রেট সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবে। আসলে এটা ট্রু, যেখানে নেগেটিভ ইন্টারেস্ট রেট এই ওয়ার্ল্ডে আছে, জাপানে যাই বা অন্য ইয়েতে যাই, আমেরিকাতে নিয়ার টু জিরো মানে 0.5%, তো সেখানে মানে পলিসি রেট তার সাথে ট্যাগ করে কমার্শিয়াল রেট নির্ধারণ হয়। তো সেখানে আমাদের দেশে টু হাই, এটা ট্রু। আমি এদিকে বলবো যে বিজনেস এক্সপানশন হচ্ছে না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না, আমার ইন্টারেস্ট রেট হাই। আসলে কস্ট অফ ডুইং বিজনেস হাই, শুধু ইন্টারেস্ট রেট না, এটা একটা বড় ফ্যাক্টর, আরো আদার্স ইস্যু আছে। তো ব্যাংকের ইন্টারেস্ট রেট কমলে ব্যাংকের বিজনেস কমবে কেন? ব্যাংক তো স্প্রেড নিয়ে ব্যবসা করে। ব্যাংক যখন আমার কাছ থেকে ল্যান্ডিং বরোয়িং এর স্প্রেডটা তার কাছে 9-6 বলতেছে, 9-6 স্প্রেড 3, তো 11 আর 14 স্প্রেড 3, 12-15 স্প্রেড 3। ব্যাংকাররা যখন ল্যান্ডিং করেছে 18%-এ, বেশি প্রফিট আসছে, বরোয়িং তো করেছে 14%, 12-13%-এ। ঠিক আছে, তার মানে কস্ট অফ ডিপোজিট বা ফান্ড সেটাও বেশি ছিল, ল্যান্ডিং রেট বেশি ছিল, কিন্তু ব্যাংকারদের স্প্রেড তো ঠিকই ছিল, আমার মার্জিন তো 3%, 4%-ই ছিল। আমার ব্যবসা কমবে কেন? ব্যাংকের ব্যবসা তো কমার কথা না। হ্যাঁ, একটা ট্রানজিশন পিরিয়ড আছে, যখন আমি লং টার্ম বুক করেছি, আমি 1 বছরের ডিপোজিট নিয়েছি, এখন আমাকে 3 মাস পরই কমাতে হচ্ছে। একটা কোয়ার্টার বা দুইটা, বড় জোর 2টা কোয়ার্টার, মানে 3 মাস অথবা 6 মাসের একটা ইন্টেরিম আমি একটা ট্রানজিশনাল ক্রাইসিসে পড়তে পারি, সেই সময় তো অনেক আগেই পার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, আরেকটা ইস্যু আসছে, ওইটা আসলে ব্যাংকাররা ফলো করেনি, গভর্নমেন্টকে কমিটমেন্ট করেছে, রেগুলেটরকে কমিটমেন্ট করেছে, আবার এদিকে মানে ওই মানে
ডুবে ডুবে জল খাওয়ার মতো অবস্থা। মানে আসলে আমি সবাই বলতেছি, ওপেনলি বলতেছি, ভিতরে মানতেছি না। এটা আবার আমরা যখন সেন্ট্রাল ব্যাংক থেকে যখন টিম যায় তখন দেখতেছে, বা অফসাইটে যখন এগুলো রিভিউ করে দেখা যাচ্ছে যে এতটা ব্যাংক করতেছে, এতটা ব্যাংক এখন আসে। এখন সবাই যখন একসাথে কমিটমেন্ট, একটা অ্যাসোসিয়েশন যখন কমিট করে তখন এটা ধরে নিতে হবে তার প্রতিনিধি কমিটমেন্ট করেছে, সবাই মেনে চলবে, কিন্তু সবাই মেনে চলতেছে না বলেই কেউ কেউ মেনে চলতেছে, কারো সমস্যা হয়ে যাচ্ছে, এক পার হচ্ছে না। তো এই জায়গাগুলা কিন্তু ব্যাংকারদেরই সমস্যা। এখন আলটিমেটলি কি হচ্ছে, সহজ সমাধান তো না, এটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে সহজ সমাধান, চাকরি চলে যাওয়া, যেটা মেনশন করলে যে 100-150 চাকরি চলে যাওয়া, কিন্তু এইটা ব্যাংকারদেরকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে? আজকে অনেকদিন পর, এক সময় ব্যাংকার বলতে ছিল ওই খুব ট্রেডিশনাল সুকল ব্যাংকার, যেটা 30 বছর আগে ম্যানেজার, ক্যাশিয়ার আর হচ্ছে সিকিউরিটি, এই নিয়ে ব্যাংক চলতো। ব্যাংকারদের সোশ্যাল রিকগনিশন ওইভাবে ছিল না, স্যালারি স্ট্রাকচার ওই রকম ছিল না, বেনিফিট প্যাকেজ ওই রকম ছিল না, ব্যাংকিং এনভায়রনমেন্ট। এখন ব্যাংকিং বললে ফিমেলদের জন্য ব্যাংকিং খুব একটা সফিস্টিকেটেড এনভায়রনমেন্ট, কারণ একটা মানে একটা মানে সবকিছু কালচারালি, এবং সেখানে এখন স্মার্ট এডুকেটেড ছেলে মেয়েরা ব্যাংকিং এ যাচ্ছে। এখন আর ওই ট্রেডিশনাল কালচারটা নাই। তো কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়াং লাইফে এই যে ইউনিভার্সিটি গ্রাজুয়েট, আমারই বন্ধু বান্ধব যারা এখানে ব্যাংকিং করতেছে, তারা যে লাইফটা দিচ্ছে 10টা-6টা, তারপর আবার যেতে হবে 8টায়, বের হইতে হবে 6টার পর 9টায়। তো এই যে লাইফ, এর বিনিময় সে যা পাচ্ছে, এবং আরেকটা ইস্যু ব্যাংকারদের মধ্যে, ইনক্লুডিং সেন্ট্রাল ব্যাংক, যেটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে, সেটা হচ্ছে ব্যাংকারদের মানে অ্যাডভান্স স্টাফ বা স্টাফ লোন যেটাকে বলে, এটা ব্যাংকারদেরকে আসলে অ্যাপারেন্টলি স্মার্ট করে, লাইফস্টাইলকে একটু সচ্ছল করে, কিন্তু লং রানে ফিউচারকে মানে একেবারে ধ্বংস করে দেয়। কারণ এইটার উপর থাকতে গিয়ে তার লিভিং কস্ট হাই হয়ে যায়। কিন্তু এখন একটা ব্যাংকার একটা 20 বছর পর, 30 বছর বা 25 বছর, 15 বছর পর, সে যেই লেভেলে, যেই সোসাইটিতে বিলং করে, সে তার ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি এবং এডুকেশন বা এই ফ্যামিলির সবকিছু নিয়ে চট করে যখন জবলেস হয়ে যায় বা স্যালারি কার্টেল হয়ে যায়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লিড লাইফ স্মুথলি। 10% 15% স্যালারি কার্ড মানি একটা ব্যাংকারের জন্য খুব টাফ, কারণ সে একবারে থাকে। তার ঠিক আছে, ফাইন্যান্স করেছে, স্টাফ লোনে অ্যাপার্টমেন্ট হয়েছে, স্টাফ লোনে গাড়ি হয়েছে, এগুলাকে মেনটেনও করতে হচ্ছে। এখন এডুকেশন তাকে ঢাকা সিটিতে বা যে কোনো সিটিতে ভালো এডুকেশন দিতে হচ্ছে। এডুকেশনে এখন বাচ্চাদের একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে ব্যাংকারে। এবং কিছু কিছু ক্ষেত্রে এখানে ইকোনমিক্সে আমি যদিও বলি যে ডেমনস্ট্রেশন এফেক্ট আছে। আবার ব্যাংকারদেরকে একটা নির্দিষ্ট 5 বছর পর পর গাড়ি চেঞ্জ করতে হবে, তা না হলে আবার সে বেনিফিট, এগুলা কিন্তু একটা কম্পিটিশনে নিয়ে যাচ্ছে, এবং কিছু ডেমনস্ট্রেট একটা স্ট্রাকচারে ফেলে দিচ্ছে তাকে। লিভিং কস্ট কিন্তু একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, কিন্তু চট করে তার স্যালারি কাট হলে সেটাই মেনটেন করবে কিভাবে? এই এবং জব কাট তো পরে, এটা এক্সট্রিম, সেটা অমানবিক। সেটার জন্য আমি সিএসআর এর কথা বলছি। এখানেও সিএসআর এর প্রশ্ন আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটির চেয়ে ইনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি একেবারে অমানবিক। যাকে গভর্নমেন্ট ত্রাণ দেয় তার চেয়েও তো অমানবিক এখন এই বয়সে একটা জবলেস হয়ে যাওয়া। মানে আমি 2 লাখ টাকা বেতন পেলাম, আমি গাড়ি বাড়ি মেনটেন করলাম, হঠাৎ করে পরের মাসে আমার চাকরি নাই, তাহলে কোথা থেকে কোথায় নামলাম? তার মানে তো আমার রিলিফ পাওয়ার মতো, নেওয়ার মতো অবস্থা দাঁড়ালো। তো এটা কি ব্যাংকারের পক্ষে সম্ভব? তো এগুলা ব্যাংকারকে কিন্তু মানে সে একটা ছেলে বা মেয়ে ইয়াং লাইফে আসতেছে, ঢুকতেছে, এডুকেটেড সমান সবকিছু, এইটা ফেস করতে, সে তো মেন্টাল হেলথ, তার করোনা কেন, করোনাতে তো আরো ডাবল এফেক্ট হচ্ছে তার মেন্টাল হেলথ, এই জায়গায় স্ট্রেসফুল। তা এমনি ব্যাংকাররা 10টা-6টার জায়গায় বলছি 8টা-9টা, সকাল 8টা থেকে রাত্র 9টা, এই লাইফ এইভাবেই যাচ্ছে। তার মধ্যে আবার আর গভর্নমেন্ট ব্যাংকে তো ঠিক আছে, তাদের তো আরেকটা লাইফ, তাদের তো কোনো রিকগনিশন বলতে মানে শুধু ল্যাবরিয়াস, যেগুলা নাকি মানে কোনো থ্যাঙ্কসফুল না, সবকিছু খালি সার্ভিস দিয়ে। তো ব্যাংকারদের অ্যাপারেন্টলি, হ্যাঁ, এখন সামাজিক সোশ্যাল রিকগনিশন আসছে, প্রফেশনালি ব্যাংকারদেরকে এখন সামাজিকভাবে খুব ওয়েল অ্যাকসেপ্টেড, ঠিক আছে, সেটা হচ্ছে তার লাইফস্টাইলের জন্য। কিন্তু এই লাইফস্টাইলের জন্য যে লিভিং কস্ট, সেইটাকে হঠাৎ করে খাদে পড়ে যাওয়া আকাশ থেকে,
তো এটা তো আরেক ধরনের ইনহিউম্যান বিহেভিয়ার। কিন্তু এইটার বিকল্প ভাবা, যেটা ওরা আগেই বলেছে, বিকল্প অনেক অনেক খাত আছে, ফাউন্ডেশন আছে, ওয়েলফেয়ার আছে, রিজার্ভ বার্ডিং আছে, ডিভিডেন্ড ডিক্লারেশন আছে, ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট আছে, ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট, ট্রেজারি ম্যানেজমেন্ট, অনেক কিছু আছে ব্যাংকের। হ্যাঁ ঠিক আছে। মাহবুব ভাই আমরা মনে হচ্ছে অলোক ভাই কিছু যোগ করতে চাচ্ছেন। অলোক ভাই আপনি কি যোগ করতে চাচ্ছেন বোধহয়? আমি আসলে একটু যেহেতু সিনিয়র মাহবুব ভাইকে আমরা পেয়েছি, অনেক কিছু ইনফরমেশন আমরাও জেনে নিব, তাতে করে আমাদের আসলে ব্যাংকিং ইনফরমেশন অনেক লার্নিং হবে। তো আমি মাহবুব ভাইকে একটা প্রশ্ন করতে চাই, ইন্টারেস্ট রেটটা যখন আমাদের 9-6 ফিক্সড করা হলো, সেটা কিন্তু ব্যাংকিং সেক্টরটা অবজার্ভ করার মতো সময় পায় নাই। এখনো কস্ট অফ ফান্ডটাও কিন্তু বেশি, আর যে মানে নন পারফর্মিং লোন এন্ড অ্যাডভান্সেস সে অ্যামাউন্ট যে এত বেশি, ফলে সেটা কিন্তু এখনো প্রাইভেট ব্যাংকগুলো যে ইন্টারেস্ট রেট চেঞ্জ হওয়ার যেটা অ্যাবজর্ভ করার মতো সময় পায়নি, ফলে তাদের ইনকাম এবং যে বেনিফিটস একটা হিউজ একটা ইম্প্যাক্ট। সেই জন্যই এই ইনকাম রেট ইম্পোজ করা নতুন তার কিছুদিন পরেই করোনা ইফেক্ট, এই কারণে অনেক ব্যাংকের এই ব্যালেন্স শিটে আসলে মারাত্মক রকমের চেঞ্জেস আসছে। আমি বলতে চাচ্ছিলাম যে আমি যে ওইটা ঠিকই আছে, কিন্তু আমি বলতেছি অনন্তকাল যাবত ব্যাংকিং 9-6 অ্যাডজাস্ট করতে পারবে না, এইটা ট্রু না। হ্যাঁ আমি তো বলেছি 1 কোয়ার্টার 2 কোয়ার্টার, বড় জোরে 1 বছর একটা ট্রানজিশন পিরিয়ড থাকবে, ক্রাইসিস ফেস করবে, এটা ট্রু। কিন্তু আমার যে 9-6 অ্যাডপশন যেটা, এটা তো দেখা যাচ্ছে যে অনন্তকালও বাংলাদেশে এটা হবে না। কেউ করতেছে না, কেউ বলতেছে আমি কেন ব্যাংকারদেরকে 1 বছর ম্যাক্সিমাম বুক করেছে। এখন আরেকটা ইস্যু আসছে, যেটা হচ্ছে কি যে আমার নন পারফর্মিং, তো নন পারফর্মিং কাদের জন্য, সেখানে তো ব্যাংকারদের রোল এবং ওনারদের রোল কি নন পারফর্মিং এর ক্ষেত্রে। এখন আমি ওনার যদি আমি আমার ব্যাংক থেকে পারি না, আরেক ব্যাংক থেকে আমি যদি উইন উইন সিচুয়েশনে এই গেম খেলি, তাহলে তো নন পারফর্মিং হবেই। আমি যে লোন জেনেই দিচ্ছি আদায় হবে না, সেই লোন আদায় হবে কিভাবে? তো নন পারফর্মিং ওইটাও তো কারণ। শুধু আমি বলতে চাচ্ছি যে মাইক্রো ক্রেডিট, হ্যাঁ এগুলা নন পারফর্মিং হওয়ার বিষয় আছে, এসএমই ক্রেডিট, হ্যাঁ তারপরে এটা নন পারফর্মিং হতে গেলে একটা অনেক মাস লেভেলে এটার ইনভলভমেন্ট থাকে। কিন্তু আমি 500 কোটি টাকা একজনকে এক্সপোজার দিলাম, একটা গ্রুপকে, ওইটা নন পারফর্মিং হলে তো একটা ব্যাংকই বসে গেল। আর 5000 স্মল যেই ক্লায়েন্ট একসাথে বসে যেতে পারে না এসএমইতে। আর এখন যেটা আসছে, এটা একটা সেক্টর, প্রসপেক্টিভ সেক্টর। এই প্যান্ডামিক টাইমে এটা আমি আরেকটু মেনশন করে দেই এই সময়, কারণ আরেকটা ট্রেন্ড কিন্তু যেটা হচ্ছে যে এসএমইতে, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা মাইক্রো এন্টারপ্রাইজ যেটা বলে, তাদেরকে শহর বেস ছিল, এখন রুরাল বেস। গভর্নমেন্টের আরেকটা ডিক্লারেশন কি যে গ্রাম হবে শহর। তো এটা কিন্তু একটা সুযোগ ব্যাংকারদের, যে অনেক ঢাকা শহর থেকে কিন্তু অনেকে ছেড়ে চলে গেছে গ্রামে। ঠিক আছে, শুধু ব্যাংকারের কথা বলি না, অনেক জবলেস কিন্তু বিজনেস, যারা খুব ছোট ছোট বিজনেস করতো শহরে, ছোট ছোট লোন নিয়ে বা ইয়ে করে বা এরকম, তারা কিন্তু এখন গ্রামে চলে গেছে বেকার। বাট এখন এই প্যান্ডামিক টাইম কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে কৃষি হচ্ছে মূল ক্ষেত্র, অর্থনীতির ভিত্তি। তাহলে আমাকে এগ্রিকালচার ফাইন্যান্সিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাগ্রো বেস, যে মাইক্রো এন্ড স্মল ইন্ডাস্ট্রিজ, এই জিনিসগুলাকে প্রমোট করা যদি এখন ব্যাংকারের একটা বিরাট দায়িত্ব। এই যে এজেন্ট ব্যাংকিং এর কথা বললাম, বা আরো যে ব্রাঞ্চ ব্যাংকিং এই জায়গায় এজেন্ট ব্যাংকিং বা এনজিও লিঙ্কেজ যে ব্যাংকিং প্রোগ্রাম গুলো, এগুলোর সাথে কিন্তু এখনই সময়। কারণ বিদেশ থেকে ছেলে চলে আসছে, সে এখন বেকার, আগে ইনকাম ছিল, এখন বেকার, গ্রামে বসে আছে। ঢাকা শহরে সে একটা ক্ষুদ্র ব্যবসা করতো, এখানে বাসা ভাড়া দিয়ে পারছে, রেগুলারলি মিডিয়াতে আসছে, বাড়িতে যে অ্যাটলিস্ট তাকে ভাড়াটা পে করতে হচ্ছে না। এখন তাকে যদি কর্মসংস্থান দেওয়া যায়, মানে ইমপ্লয়মেন্ট জেনারেশন, যেটা থ্রু ডিসবার্সমেন্ট অফ ক্রেডিট, এবং সেই জায়গায় এখন চলে আসছে আরেকটা কনসেপ্ট, যেটা হচ্ছে যে প্যান্ডামিকে আরেকটা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কথা বললাম, এখন গ্লোবালি আলোচনা হচ্ছে ডিজিটাল ক্রেডিট। এবং এটা ক্ষেত্র বিশেষে কোলাটেরাল ফ্রি, বেশিরভাগ ক্ষেত্রে এসএমই তো তাই, কোলাটেরাল ফ্রি ডিজিটাল ক্রেডিট যদি এই ইনফ্রাস্ট্রাকচারটা দাঁড়িয়ে যায়, হ্যাঁ সে বিদেশ থেকে চলে আসছে, সে ঢাকা শহর থেকে চলে গেছে, সিটি থেকে গেছে, গ্রামে আছে, গ্রামে যদি অ্যাগ্রো বেস খামার বা ফার্মিং যেটাকে বলি, এগুলাতে ইনভলভ হয় এবং কিছু ক্যাপিটাল যদি তাকে সাপ্লাই করা হয়, এবং কোলাটেরাল ফ্রি যে ক্রেডিট গুলা, স্বাভাবিক এখানে তো কিছু হাই রিস্ক ডেফিনেটলি, কিন্তু
ওইটার চেয়ে তো হাই রিস্ক। 500 কোটি টাকা আমি ডিসবার্সমেন্ট করলাম, সেখানে কোলাটেরাল 500 কোটি টাকায় নিলাম, বাস্তবে তো ওইটার ভ্যালু তো 100 কোটিও না। তো সেখানে তো আরেক শুভঙ্করের ফাঁকি। তার চেয়ে এই দিকে, এবং গভর্নমেন্টের তো ফোকাস এটাই এখন হচ্ছে। তো এই জন্য বলতেছি ব্যাংকারের এই 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 জায়গাগুলাতে ব্যাংকারকে চট করে ব্যাংকের চাকরি জবলেস করে ফেলানো, বেতন কার্টেল করা, এগুলার মানে মাল্টিপল ইফেক্ট আছে লং রানে। ব্যাংকিং সেক্টরটা যেইভাবে আমাদের প্রেস্টিজিয়াস এখন জব প্রফেশন, সোশ্যালি রিকগনাইজ, এবং ডিউ টু এটার একটা আউটলুক, আমি বলবো একটা স্মার্ট আউটলুক ব্যাংকিং প্রফেশনে মানুষের সামাজিকভাবে এটা চলে আসছে। কিন্তু ব্যাংকাররা এভাবে হতাশায় ভুগতে থাকলে এই আউটলুক কিন্তু থাকবে না। আউটলুক এটা আউটপুট তো দিবে না, ব্যাংকার আউটপুট না দিলে ব্যাংকের প্রফিট আসবে না। প্রফিট না আসলে আলটিমেটলি জেনুইনলি ব্যাংকার জবলেস হবে, সেটা লং রান এফেক্ট। এখন 150 জন হচ্ছে, তখন হচ্ছে 15,000 হবে। এটা হচ্ছে আলটিমেট। মাহবুব ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে যেহেতু আমাদের নন পারফর্মিং লোন গুলো আসলে লার্জ সেক্টর লোন এবং ফাইন্যান্সের ক্ষেত্রে হচ্ছে, সেক্ষেত্রে অনেক অনেক ব্যাংক আছে যাদের ইন্টারেস্ট ইনকামের মূল সেক্টরটাই ছিল এসএমই খাত, এবং আসলে এই সিচুয়েশনে সেই ব্যাংকগুলোর উচিত এসএমই খাতে ইনভেস্টমেন্ট বাড়ানো। কিন্তু দেখা গেছে আমি যতটুকু জানি কিছু কিছু ব্যাংক যেহেতু লার্জ ফাইন্যান্স থেকে তাদের অনেক নন পারফর্মিং লোন থাকার কারণে আমাদের ইন্টারেস্ট ইনকামটা বেশি আসে এসএমই খাত থেকে, কিন্তু এসএমই আলটিমেটলি কিন্তু আমাদের ইন্টারেস্ট কমে গিয়েছে। তারা এখন চিন্তা করতেছে না বাড়ানোর চেয়ে এসএমই খাতে ইনভেস্টমেন্ট কমিয়ে দিতে, কারণ এখানে তাদের এখন আগে যে রেট ইন্টারেস্ট ইনকাম ছিল সেটা এখন নাই। এটা একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম। আরেকটা বিষয়, আমি ফরেন রেমিটেন্স নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের আসলে বেসিক্যালি ফরেন রেমিটেন্স প্রোভাইডার হচ্ছে আমাদের ফরেন লেবাররা। আমি দেখেছি যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের ফরেন রেমিটেন্স প্রচুর এসেছে এবং কিছু কিছু সময় রেকর্ডও হয়েছে ফরেন রেমিটেন্স। ফলে আমাদের আসলে ফরেন কারেন্সির ঘাটতিটা আমাদের অনেক হেল্প, মানে ঘাটতি হয় না, এবং এটা আমাদের অনেক হেল্প করেছে ব্যাংকিং সেক্টরে। কিন্তু আমি একটা বিষয় খুব অ্যালার্মিং দেখতে পাচ্ছি, এই ব্যাপারে আমাদের কোনো সেফগার্ড আছে কিনা, সেটা হচ্ছে আমাদের প্রচুর লেবাররা জব হারিয়ে ফেলতেছে বাইরে কান্ট্রিতে, এবং যে ইনফ্লোটা হচ্ছে ফরেন রেমিটেন্সের, সেটা হচ্ছে তাদেরকে একসাথে অনেক কিছু দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমার ইনফ্লোটা বাড়তেছে। একটা রিজন হচ্ছে অনেকে জবলেস হচ্ছে, তার যা ছিল সে নিয়ে চলে আসতেছে। এরকমটা যদি হয় সেক্ষেত্রে তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা অবশ্যই করতে হবে, অথবা বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্টের এমন কোনো প্ল্যান আছে কিনা যে আমাদের লেবাররা যদি চলে আসতে শুরু করে আমাদের ফরেন রেমিটেন্সের ইনফ্লোটাও কমবে, ইভেন ওদের এখানে একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করতে হতে পারে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের এইটা বাংলাদেশ ব্যাংকের চেয়ে এইটা গভর্নমেন্টের যে উইং আছে বা জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বা মিনিস্ট্রি, তাদেরকে ভাবতে হবে। এবং আমরা তো ব্যাংকারদের যেটা আমাদের এখান থেকে যেটা হবে ফাইন্যান্সিয়াল ফ্লো বা সাপোর্ট, সেটা যেটা নাকি এখন প্যান্ডেমিক টাইমে যেটা স্টিমুলাস প্যাকেজও আমরা চালিয়ে যাচ্ছি, তো সেরকমই হবে। কিন্তু এই জায়গাটা এটা ট্রু, তারা অনেক জবলেস হয়ে চলে আসতেছে, একসাথে বেনিফিট নিয়ে আসতেছে, ইনফ্লো হয়েছে লং রান। কিন্তু সেটাই বললাম, তাহলে এদেরকে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে তাদেরকে ওইভাবেই করতে হবে। সবাই তো আর ইয়ে হবে না, মানে যে এসএমই খাতে আমাকে ফিরে যেতে হবে, আলটিমেটলি রুরাল ইকোনমিতে আমাকে মনোযোগ দিতে হবে। এবং ওই কথাটাই বললাম যে গ্রাম হবে শহর। আমি শহরমুখী না করে এখন গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট জেনারেশন ফোকাসটা গ্রামমুখী দিতে হবে। এবং সেইটা কিন্তু এখন আর ওই ধরনের গ্রামমুখী দিলে হবে না। ওই যে কাবিখা যেটাকে বলে, টিআর কাবিজের বিনিময় খাদ্য, এগুলা হচ্ছে মানে গভর্নমেন্টের বাজেট গিয়েছে কিন্তু আসলে মিসম্যানেজমেন্ট হয়েছে ওই স্টাইলে না, ওটা থেকে লার্নিং। ভাই যেটা হচ্ছে অলোক ভাই যুক্ত করলেন যে আমাদের রেমিটেন্স কমে যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি, যে কর্মহীন হবার কারণে তারা বিদেশ থেকে চলে আসছে আমাদের দেশে। আমরাও কিন্তু জানি আমাদের 66 দিনের যে লকডাউন আমরা পালন করি গত কয়েকদিনে, সাধারণ ছুটি, আমরা লকডাউন, আপনি বললেন যে লকডাউন হিসেবে আমরা পালন করিনি, আমরা সাধারণ ছুটি হিসেবে পালন করেছি, কিন্তু আমরা একটা লকডাউন বলেছি। সেক্ষেত্রে কিন্তু শ্রেণী বৈষম্য আমরা দেখি। আমাদের দেশে কর্মসংস্থানে যুক্ত ছিলেন 6 কোটি সামথিং মানুষ, সেখানে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়েছে 3 কোটি সামথিং। তার মানে অর্ধেক যারা কর্মসংস্থানে যুক্ত ছিলেন তাদের একটা শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়েছে মাত্র 66 দিনে। সেক্ষেত্রে সেটা যদি অলোক ভাইয়ের কথা মতো, যদি অলোক ভাই যেটা আমরা ধারণা করি, সবাই ধারণা করছে, অলোক ভাই যেটা মেনশন করলেন যে বিদেশ থেকে যারা কর্মী চলে আসবে বাধ্য হবে ছাঁটাই হয়ে দেশে আসবেন, সেক্ষেত্রে আমাদের অর্থনীতি কি রকমের ইম্প্যাক্ট ফেলবে? এটা ফেলবে, এটা শুধু আমার দেশের একার না, এটা গ্লোবাল প্রবলেম। কারণ এই যে জব কার্ড যেটা,
এটা হচ্ছে কোথা থেকে, আমাদের লেবার ক্লাস, এবং তারা কোথায় বিভিন্ন মিডল ইস্টে বা এগুলাতে তারা কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করতেছে। তো আলটিমেটলি আমার দেশেও তো কনস্ট্রাকশন বন্ধ, কারণ এখন বুঝতে হবে এখন অন্য ধরনের মানে করোনা আমাকে মানে পান বিড়ি সিগারেটের দোকানটা, আমি এটা বলতেছি, রাস্তার পাশে বন্ধ করে দিয়েছে, কম্পারেটিভলি অনেক কমে গেছে, কিন্তু ওখানে কিন্তু মাস্ক স্যানিটাইজার, হোয়াট এভার এটা স্ট্যান্ডার্ড মাস্ক স্যানিটাইজার কিনা, মানে এটা তো ওই সিম বিক্রি এগুলো কিন্তু বাড়িয়ে দেয়, বা এখন মানে এই কি বলে যেটাকে বলে যে হেলথ সেফটি, মানে আমি বলতেছি দামি সবকিছু নন ব্র্যান্ডেড আছে, হ্যাঁ, যে যেটা দিয়ে কিনে। তো আগে যখন ফুটপাথ থেকে একটা লোক একটা মোবাইল কিনতো এবং আরেকজন একটা আউটলেট থেকে কিনতো, দুইটার দামের পার্থক্য আছে যে যেটা জেনে কিনছে। এখন কিন্তু ওই ফুটপাথের বিজনেসটারও ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, সে কিন্তু আর এখন মানে খেলনা বিক্রির চেয়ে সে কিন্তু এখন মাস্ক স্যানিটাইজার বা ওই যে ছোট ছোট ইকুইপমেন্ট বসে গেছে। কিন্তু আমি এটা একটা খুব সিলি এক্সাম্পল দিলাম, ঠিক বিজনেসের কিছু ট্রান্সফরমেশন হবে। সো এমপ্লয়মেন্ট জেনারেশন আলটিমেটলি হবে হয়তো একটা নির্দিষ্ট, মানে এখন দুবাইয়ে যদি অ্যাপার্টমেন্ট না হয়, হাই রাইজ বিল্ডিং না হয়, ওখান থেকে কর্মী তো আসবে, ওখানে তো থাকবে না, কিন্তু আরেক অন্য বিজনেস হবে। এখন ট্যুরিজম নাই, তাহলে ট্যুরিজম হোটেলের বিজনেস, হোটেল কমবে, কিন্তু এক সময় এটা ওপেন আপ হবে আবার, আর কিছু কিছু বিজনেস চেঞ্জ হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে সবসময় মেডিকেল ইকুইপমেন্টের বিজনেস, এটা তো কখনো খুব প্রম্পট বিজনেস ছিল না আমাদের এখানে, খুব লিমিটেড লোকজন এই বিজনেস গুলো করতো। ওই বিএমএ মার্কেটে গেলে থাকতো, হাটখোলাতে থাকতো, এরকম কিছু কিছু নির্দিষ্ট জায়গায়। ঢাকা শহরে জায়গায় জায়গায় মার্কেট, সেখানে শুধু আমাদের লাক্সারিয়াস আইটেম, মানে পোশাক আশাক এগুলা কমে গেছে। তো ওরা এই যে ঈদের সময় ওরা বসে আছে, তো এমপ্লয়মেন্ট তো আমার এখানেও কমছে। আমি বলতেছি এটা তো অবশ্যই ম্যাটার করে, শুধু ফরেন কারেন্সি কেন, লোকালি তো আমার জিডিপির কন্ট্রিবিউশনটা কমে যাচ্ছে না, কিন্তু অন্য ধরনের বিজনেস ফার্মিং এ চলে যাচ্ছে, তারপরে যে মানে সবজি ফ্রুটস, এটা মেডিকেল ইকুইপমেন্টের বিজনেসে চলে আসতেছে, তো আরেক ধরনের বিজনেস আসতেছে। বাট ওই যে নিউ নরমাল বলতেছে, তো নিউ নরমালে আসলে অনেক কিছুই নতুন ভাবে আবির্ভূত হবে, সেটাতে অ্যাডপ্টেড হবে। হ্যাঁ, ইন্টারিম পিরিয়ডে একটা 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 ডিজাস্টার বা যতটুকু এটাকে রেজিস্ট্যান্স বলে। তো আমি এই পর্যায়ে আমি যেটা লাস্টে বলবো, আমার ইকোনমিক রেজিস্ট্যান্স কিন্তু এখনো পর্যন্ত ভালো। কম্পারেটিভলি আমি পাশের যদি ইন্ডিয়ার কথা বলি, অর ইভেন পাকিস্তানের কথা বলি, তার থেকেও মানে এই রিজনে কিন্তু আমার অর্থনীতির মানে কিন্তু এখনো ভালো, পোটেনশিয়ালি বলি। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে করাপশন ইন্ডেক্স সেখানে আমরা হাই, সেটা যদি না হতো তাহলে হয়তো আমার আরো সবকিছু স্মুথ ফাংশনিং হতো, তাহলে আরো ডেভেলপড অবস্থা। এত কিছু পরও কিন্তু আমার সাপ্লাই চেইন কিন্তু ডিসরাপ্টেড হয়। একটা বলছি যে ব্যাংকিং সার্ভিস ডিসরাপ্টেড হয়, আরেকটা বড় সাকসেস কিন্তু, যত কথাই বলি আমি, পুলিশ বলি, প্রশাসন বলি, আর করোনা বলি, যদি আমার সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হইতো, যদি আমার ফুড সাপ্লাই বন্ধ হয়ে যেত, দুর্ভিক্ষ হাহাকার, মানুষ কয় না, মানুষ হচ্ছে ওই মানে চিন্তার থেকে প্যানিকড হয়ে গিয়ে মারা যেত। মানে আমি কি কালকে গিয়ে আমাদের দারুণভাবে সাপোর্ট দিয়েছে এই সময়টাতে, সাপোর্ট দিয়েছে। সো আমার অর্থনীতির ভিত্তি কিন্তু একেবারে, আমার যে যত কথাই বলি মানে আমরা সমালোচনার খাতিরে সমালোচনা, তাহলে আমার কই, আমি তো বাজারে গিয়ে কিছু না পাইনি, খাদ্যদ্রব্য না, আমার এসেনশিয়াল ফুড কিছু তো সবই পেয়েছি, আর ইভেন মেডিসিন আমাদের কারণে যে সংখ্যক মানুষ মারা যাবে ধারণা করা হচ্ছে সেই দুর্ভিক্ষের কারণে এর থেকে দ্বিগুণ মানুষ মারা যাওয়ার সম্ভাবনা দেখছে। হ্যাঁ, সেটা দেখছি না, কিন্তু হ্যাঁ সমস্যা আমার কোনটা, আমি খাবারও পেয়েছি একটু ভেজাল, মাঝে মাঝে পেয়েছি, আমি ঔষধও পেয়েছি, মাস্কও পেয়েছি, আবার একটু ভেজালও পেয়েছি। হ্যাঁ, তবে ব্যাংকিং সার্ভিসে এখনো এই প্যান্ডামিক কে ঘিরে ভেজাল পাইনি আর কি। এটা হচ্ছে আমাদের গর্বের বিষয়টা আর কি আমাদের এই। ধন্যবাদ ভাই। মামুনুর রশিদ ভাই, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আমরা অনুষ্ঠানে একদম প্রান্তিক লগ্নে এসে উপস্থিত হয়েছি, যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ে যদি আপনি আপনার মূল্যবান বক্তব্য সংক্ষেপে রাখতেন সার্বিক বিষয়ের উপর। বিষয়টা তো মোটামুটি ভাইয়া যেভাবে আসলে ডিটেলস বলছে, এর চাইতে বেশি তো আমরা দেখি না। তারপরও আমার মনে হয় যে একটা বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিজনেস কোনো একটা যদি চলেও যায়, তার পাশাপাশি তার অল্টারনেট কিছু না কিছু বিজনেস কিন্তু চলে আসবে।
হ্যাঁ, আর এই প্যান্ডেমিক সিচুয়েশন থাকবে না, এটা আমরা আমরা ভাইয়াও বলছি, আমরাও সবাই জানি প্যান্ডেমিক সিচুয়েশন। তো কিছু সময় হয়তো আমাদেরকে সাফার স্ট্রাগল করতে করতে হবে। হবে। হ্যাঁ, স্ট্রাগল করতে হবে। তবে এইটা ঠিক যে আমার কিছু কিছু ব্যাংকে যেটা প্রান্ত সভা ভাইয়া বলে, যে কিছু কিছু ব্যাংকে যেমন কর্মী ছাঁটাই হচ্ছে, একটা সময় যখন স্বাভাবিক হবে তখন সেই কর্মীগুলিকে আবার লাগবে না। তখন কি সেই কর্মীকে ডেকে পাবে, বা আবার কি সে আগের অবস্থাতে ফিরতে পারবে না। কিন্তু ব্যাংকেও এটা চিন্তা করতে হবে যে স্টেবল রেখে, যতটুকু কর্মী, আমার কর্মী এক্সটেন্ডেবল বা এদের কর্মীকে রেখে বিজনেসকে যতটুকু চালায় নেওয়া যায় অতটুকু কিন্তু তাকে সেই সাপোর্টটা দিতে হবে। আজকে সে ছিল ভাই, হ্যাঁ, উচিত ছিল আজকে যারা আর কি ছাঁটাই করেছেন। হ্যাঁ, আজকে ছাঁটাই করে দিচ্ছে, কিন্তু ব্যাংক তো আবারও কয়েকদিন পর তার নিজস্ব গতিতে চলে আসতে হবে। যে অবশ্যই। ডিপার্টমেন্ট গুলি বন্ধ করে দিচ্ছে বা সেই ডিপার্টমেন্ট গুলি খুলতে হবে না, সেবা ডিপার্টমেন্ট গুলি বা অন্যান্য ডিপার্টমেন্ট গুলি যেগুলি বন্ধ করে দিচ্ছে বা যেসব ডিপার্টমেন্ট থেকে লোক কমিয়ে দিচ্ছে, সে কয়েকদিন পর আবার লাগবে না। তখন কি করবে? ওই ধরনের এক্সপিরিয়েন্স এমপ্লয়ি কি পাবে না, তাকে ওই সাফারটা করতে হবে। তখন সেই মুহূর্তে সে কি করবে? নতুন এমপ্লয়ি হয়তো আনবে বা কিছু একটা করবে, কিন্তু সেই সাফারটা তাকেও করতে হবে। এইটাও তাদেরকে তো মাথায় রাখতে হবে যে আমি আজকে কিছু এমপ্লয়ি ছাড়াই করে দিচ্ছি, কিন্তু একটা সময় যখন স্বাভাবিক হবে ব্যাংকিং গুলি, তখন তো আমাকে আবার কোনো না কোনো সেই এমপ্লয়ি আনতে হবে। তখন সে হয়তো পুরানোদেরকে আনবে না, নতুনদের আনবে, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা কি পাবে? তার কাছে সেই সাপোর্টটা কি পাবে না। সেটাই। এটাও মাথায় রাখতে হবে, এটাই আর কি। ধন্যবাদ ভাই আপনাকে। অলোক ভাই, আমি আপনার কাছে ফিরে যেতে চাই এখন। অলোক ভাই, আপনার মাইকটা প্লিজ অন করুন। হ্যাঁ ভাই, সংক্ষেপে যদি আপনি বলতেন আপনার সার্বিক বিষয়টা আজকে আলোচনার। আচ্ছা, সার্বিক বিষয়টা আলোচনা সেটা বলছি। আসলে মানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে ব্যাংকারদের আসলে অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং করছে, এবং আমরা নিরলস ভাবে দেশ এবং জাতির জন্য পরিশ্রম করছি, যেটা কিনা অনেক বেশি পরিমাণ আন্ডার রেটেড। আমি বলি আন্ডার রেটেড, বাট উই আর ভেরি মাচ অ্যাক্টিভ। আর আমার বক্তব্যের শেষে একটা জিনিস বলতে চাই, যে বাংলাদেশ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংক, সব ব্যাংক মিলে ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা যে ধরনের সার্ভিস প্রোভাইড করছি সেটা যথেষ্ট, কিন্তু ব্যাংকের যারা কাস্টমার এবং ক্লায়েন্টস আছে তাদের আসলে আরো বেশি সচেতন হওয়া উচিত। এই জায়গাতে আমাদের একটা গ্যাপ আছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু ক্লায়েন্ট এবং কাস্টমারকে সচেতন করার মতো কিছু বলতে পারে না। বাংলাদেশ ব্যাংক রেগুলেট করে প্রাইভেট এবং অন্যান্য কমার্শিয়াল ব্যাংক। তাই আমি মানে আমার বক্তব্য শেষে সেটাই বলতে চাই, যারা ব্যাংকের সার্ভিস গ্রহীতা, যারা ব্যাংকের ক্লায়েন্ট এবং কাস্টমার, তাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে তাদের অ্যাক্টিভিটিস টুয়ার্ডস ব্যাংক, তাদের সমস্ত ব্যাংকের প্রতি সার্ভিস নেওয়ার বিষয়ে খুব সচেতন হতে হবে, এবং তাদের মাথায় রাখতে হবে যে আমরা একটা ক্রান্তিকাল পার করছি। আমাদেরও ব্যাংকারদের সাথে তাল মিলিয়ে সমস্ত রুলস, নিয়ম কানুন, অসুস্থ হলে না যাওয়া, তারপর হচ্ছে নিজের সুরক্ষা, এবং 100 টাকার জন্য ব্যাংকের ক্যাশে না যেয়ে চেক না দেওয়া, এটিএম বুথ বেশি ব্যবহার করা, এবং ডিজিটাল ব্যাংকিংটা না জানলে শিখে নেওয়া। এটার প্রতি যদি যত বেশি কাস্টমার এডুকেটেড হবে, ততই আমাদের ব্যাংকারদের জন্য এই সিচুয়েশনটা ফেস করা ততটাই সহজ হবে বলে আমি মনে করি। জি ভাই, ধন্যবাদ ভাই। আসলে আমরাও চাই যে আমাদের ডিজিটাল ব্যাংকিং এর যে সেক্টরটা মাহবুব ভাই বলেছিলেন সেটা ডেভেলপিং পর্যায়ে আছে এবং আরো ডেভেলপ করবে, সেটা হয়তো আমাদের মানুষের জন্য আরো সুখকর বার্তা নিয়ে আসবে। সুমন ভাই, আপনার কাছে আমি যেতে চাই, সার্বিক বিবেচনার ক্ষেত্রে সার্বিক পর্যালোচনা করে আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য যদি রাখতেন। ধন্যবাদ। আমাদের আসলে বাংলাদেশে এবং বিদেশের বিশেষজ্ঞরা যেভাবে বাংলাদেশের করোনা পরিস্থিতিতে যেভাবে অর্থনৈতিক পরিস্থিতি যেরকম হবে ভবিষ্যৎবাণী করেছিল, বাংলাদেশের কৃষক, শ্রমিক এবং ব্যাংকাররা বাংলাদেশে অর্থনীতির গতিকে যেভাবে সচল রেখেছে, সেভাবে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়েনি। এই করোনার মহামারীর যে অর্থনৈতিক মন্দা, সেই মন্দা খুব শীঘ্রই কেটে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে যে ব্যাংকাররা, বিশেষ করে ব্যাংকারদের যে ভূমিকা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ অর্থনীতির যে চাকা সচল রাখার ক্ষেত্রে ব্যাংকাররা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার মনে হয় এটা মানে ফ্রন্ট লাইনে যারা আছে, ডাক্তার, পুলিশ প্রশাসন, তাদের চেয়ে কোনো অংশে কম না। তো সেই ব্যাংকারদের হয়তো এইভাবে মূল্যায়ন হয় নাই, কিন্তু সেটা ভবিষ্যতে লং রানে সেই মূল্যায়নটা ব্যাংকাররা পাবে। ধন্যবাদ।
ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে, যেটা কথা বলছিলেন এই বিষয়টাকে আসতে হচ্ছে কামাল ভাই কাছে। কামাল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ কামাল ভাই, সার্বিক আপনার শুনতে পাচ্ছি আলোচনার আমি। প্রেক্ষিতে যদি আপনার বক্তব্য রাখতেন, সংক্ষিপ্ত বক্তব্যটা সার্বিক আলোচনার প্রেক্ষিতে। আমি আমি মাহবুব ভাই, শ্রদ্ধেয় মাহবুব ভাই আমাদের মাঝে ছিলেন, ও ধন্যবাদ জানাই। ওনার মাধ্যমে অনেক ধরনের ইনফরমেশন জানলাম। আর এখানে যারা আছেন সবাই আমার সিনিয়র, সবার কাছ থেকেই অনেক কিছু শিখছি, জানছি। আর অলোক ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত, যে বিষয়টা বললেন সার্বিক বিবেচনায় যে হুইমজিক্যালি আমাদের না চলে স্বাস্থ্যবিধি মেনে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে গাইডলাইন আছে সেটা সেই অনুযায়ী আসলে আমাদের এই বিষয়টাতে অনেক সতর্ক হতে হবে। সতর্ক না হলে আসলে আমি শুধু সাফার করব না, আমার কারণে আমার পুরো ফ্যামিলি সাফার করবে যদি কোনো কিছু হয়ে যায়। যে এর জন্য আমাদের ওই বিষয়টা ভালোভাবে মেনটেন করতে হবে। আর যেহেতু আমরা ব্যাংকার, ফ্রন্ট লাইনে সরাসরি ওইভাবে আলোচিত না হলেও আমাদের কাজ করে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের নিজস্ব সচেতনতা খুবই দরকার। আমি শেষ একটা কোশ্চেন মাহবুব ভাইয়ের কাছে মানে জানতে চাই, সেটা হচ্ছে এমনি দেশে যেমন করোনা, তারপরে হলো বন্যা, মানে মরার উপরে খাড়ার ঘা, তারপরে হচ্ছে এটার সাথে আমি অ্যাডজাস্ট করতে চাই হচ্ছে ৯/৬ তার উপর করোনা। তো এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের সবকিছু বিবেচনা করে ব্যাংকগুলোকে স্টেবল রাখার জন্য কোনো ভাবনা কি তাদের আছে কিনা? মানে ধন্যবাদ ভাই। ৯/৬ বিষয়ে ভাবনা নাকি করোনার বিষয় তো গভর্নমেন্টের সাথে বাংলাদেশ ব্যাংক প্যারালালি রান করতেছে, এটা নিয়ে তো কোনো নো ডাউট। কারণ গভর্নমেন্টের যত স্টিমুলাস প্যাকেজ তার ম্যাক্সিমামটাই সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ইয়ে হচ্ছে। সেখানে গভর্নমেন্ট যেভাবে আগাচ্ছে বাংলাদেশ ব্যাংকও তার সাথে রেসপন্স করতেছে এবং অ্যাকর্ডিংলি চলছে। এবং সেটা রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক যেমন আরেকটা এই গত পরশুদিন বৃহস্পতিবারের বোর্ড মিটিং ও পাস হলো, সেটা হচ্ছে ক্রেডিট গ্যারান্টি স্কিম, যেটা মাইক্রো ক্রেডিট যেটা দেওয়া হয় সেটা ব্যাংকারদের ক্ষেত্রে ডিফল্টে, সেখানে সেন্ট্রাল ব্যাংক গ্যারান্টর হিসাবে মানে কিছু কম্পেনসেট করবে। এবং তো এগুলা তো পজিটিভ সাইন এবং সেন্ট্রাল ব্যাংক থেকে, এটা নো ডাউট। এখন করোনার ক্ষেত্রে এটা নিয়ে কেন এখন ৯/৬ বিষয়টা তো আসলে একটা সময়ে যেটা হয়েছে, এই ৯/৬ কমিটমেন্টটা কিন্তু ব্যাংকারদের ব্যাংক মালিকদের, এটা কিন্তু ট্রু। কারণ এটা কিন্তু কমিটমেন্ট গভর্নমেন্টের কাছে করেছে ব্যাংক মালিকরা, নট সেন্ট্রাল ব্যাংক। আর সেন্ট্রাল ব্যাংক কিন্তু ইন্টারভেন করতে পারে না এই ফ্রি মার্কেট বা কম্পিটিটিভ ব্যাংকিং এনভায়রনমেন্টে। কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক সার্কুলার করেছে, সেটা ওকে রেগুলেটর হিসেবে, কারণ গভর্নমেন্টের ফরে যখন এবিবি গভর্নমেন্টের সাথে পিএম এর সাথে কমিটমেন্ট করলো, তারা ব্যবসায়ী, তারাই ব্যাংকার, ঠিক আছে, সরি ব্যাংক মালিক। এখন তারা যদি তাদের ব্যাংকিং ইন্টারেস্ট রেট কমিয়ে তারা ব্যাংকিং ব্যবসা করতে পারে এবং সেক্ষেত্রে অন্য সেক্টরে বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারে, সেটা তো ব্যাংক মালিকদের ইস্যু, ব্যবসায়ীদের ইস্যু। এবং সেখানে তারা সেটা বুঝে শুনেই গভর্নমেন্টের সাথে তারা কমিটমেন্ট করেছে, গভর্নমেন্টের মন্ত্রণালয়ের মিটিং এ, ফাইন্যান্স মিনিস্ট্রি মিটিং এ, তারপর অর্থ মানে স্বয়ং পিএম এর সাথে কমিটমেন্ট করেছে। এই কমিটমেন্ট করার পর যেটা হয়েছে, গভর্নমেন্টের তখন কিন্তু যখন পিএম এর সাথে কমিটমেন্ট করা হয়, এটা কিন্তু ভেরি ভেরি মাচ ওয়েটফুল। এই কমিটমেন্ট তো রক্ষা করা উচিত, কারণ এটা তো ছেলে খেলা না, এটা বিষয়টা এইভাবেই আসছে। কিন্তু দেন কমিটমেন্ট করে তখন হয়তোবা মালিক পক্ষের আবার দ্বিমত থাকতে পারে, যেটা কেউ হয়তো দৌড়ে আগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে, কেউ একটু মিসম্যাচ আছে, স্বাভাবিক। সবাই তো সমান তালে দৌড়ালে তার এতগুলা ব্যাংক এতভাবে প্রফিট, এতভাবে ব্যালেন্স শিট ম্যানেজ করতে পারতাম। সবার ব্যালেন্স শিট তো হেলদি না, কারোরটা পুয়ার। তো যাই হোক, এখন যখন একটা শ্রেণীর প্রতিনিধিরা কথা বলবেন, ধরে নিবে ওই সেক্টর এটা এর পক্ষে, তো যখন সেক্টর ওর পক্ষে, তখন রেগুলেটর কি করেছে, এটাকে যখন মানে রেফারির মতো কাজ করেছে আর কি। যখন দেখা যাচ্ছে ক্যাজুয়াল হয়ে যাচ্ছে, বলতেছে সরকারের সাথে বলতেছে আমরা এটা করব,
কেউ করছে কেউ করছে না, কেউ সেন্ট্রাল ব্যাংকে কমপ্লেন করছে আবার কেউ করতেছে না, চুপ করে, এরকম একটা মিসম্যাচ সিচুয়েশনে গভর্নমেন্টের সাথে কনসাল্ট করে, মিনিস্ট্রির সাথে কনসাল্ট করে গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক একটা সার্কুলার ইস্যু করলো। এই তো বিষয়টা যে না এটা এবং সেই সার্কুলার ইস্যু করতে যেও কিন্তু ব্যাংক মানে ব্যাংক মালিকদেরকে বা ব্যাংকারদেরকে, পরবর্তীতে এমডিদেরকে, প্রথমে ডাইরেক্টরদের, চেয়ারম্যান ডাইরেক্টরদেরকে সরকারের সাথে সমঝোতা, দেন পরবর্তীতে রেগুলেটর ব্যাংকারদেরকে ডেকেছে এবং এমডিদেরকে বা ইয়েতে তাদের টাইমলাইন অনুসারেই কিন্তু এই কাজটা করা হয়েছে। কবে থেকে? তারা এপ্রিল থেকে, তার আগের জুলাই থেকে, এইভাবে কিন্তু গ্রাজুয়ালি আগিয়েছে। কখনোই কি ফোর্সফুলি কিন্তু শেষ পর্যন্ত সবার মানে কনসেন্ট নিয়েই কিন্তু ইমপ্লিমেন্টেশন ডেডলাইন বা কাট অফ টাইমটা দেওয়া হয়েছে। তো সেইভাবেই রান করতেছে। জি ভাই, আপনি ধন্যবাদ ভাই, আপনি আজকে একটু শেষ করে দেবেন। আমরা এখন এইটা হচ্ছে, আমি 1 মিনিটে শেষ করবো, যেটা হচ্ছে তো এখানে তো কোনো রেগুলেটর থেকে কোনো তো প্রেসার ক্রিয়েট করা হয়নি, কিন্তু এটা হচ্ছে মানে যারা ব্যাংকের মালিক তাদের পক্ষ এবং গভর্নমেন্টের সাথে সমঝোতা, এবং সেইটার আউটকাম সেন্ট্রাল ব্যাংক শুধুমাত্র ওয়েল পারফর্ম, রুটিন মাফিক বা ফাউল প্লে যাতে না হয় সেই কাজটা করেছে, এর বেশি তো না। সেন্ট্রাল ব্যাংক কিন্তু জোর করে মানে হঠাৎ করে একদিন এসে চাপাই দেয় নাই যে এখন থেকে 9 ইমপ্লিমেন্ট হবে, সেটা আগে নেগোশিয়েট করে আসছে গভর্নমেন্টের সাথে এবং মালিক পক্ষ। এই হচ্ছে আমার এই ইস্যুতে মানে কামালের ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা আসলে শুরু করেছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে করোনা সংকটে ব্যাংকারদের ভূমিকা সম্পর্কে। আমরা অনেক বিষয় জানতে পারলাম। আমি আসলেই অনেক কিছু জানতাম না। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতটুকু জানা যায় শারীরিকভাবে। আপনাদের সম্মুখীন হতে গেলে একটা প্রস্তুতি দরকার হয়, সেই প্রস্তুতি কতটুকু আমি নিতে পেরেছি হয়তো আমি জানি না, কিন্তু আপনাদের অনুসারে আপনাদের বক্তব্যে আমি ঋদ্ধ হয়েছি, এটা নির্দ্বিধায় বলা যায়। হয়তো যারা দেখেছেন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন তারাও ঋদ্ধ হয়েছে। হয় প্রত্যেককে আমি অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবাইকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন ভাই আপনারা। প্রিয় দর্শক সকলকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের এই চলমান বক্তব্যে সামিল ছিলেন, যারা শুনলেন আমাদের বিভিন্ন কথা। আমরা জানলাম যে করোনা সংকটে ব্যাংকারদের ভূমিকা সম্পর্কিত বিষয়ে, যে ফ্রন্ট লাইনার হিসেবে তারা আখ্যায়িত না হলেও তারা কিন্তু সম্মুখ যোদ্ধা হিসেবেই কাজ করে গিয়েছে এবং কাজ করে যাচ্ছে বর্তমানে। স্বীকৃতি প্রত্যাশা কিন্তু তারা কখনোই করেনি, এখনো করছেন না। তারা শুধু তাদের অধ্যাবসী পেশাগত জায়গা থেকে তারা কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি তারা তাদের জায়গায় সফলকাম হবেন এবং আমাদের সকলের সহানুভূতির জায়গা থেকে এবং সকলের বিবেক বিবেচনার বুদ্ধির জায়গা থেকে তাদেরকে আমরা সেভাবে মূল্যায়ন করব। এবং যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আবার আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের সার্বিক সহযোগিতায় ছিলেন লিজেন্ড বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এবং খন্দকার জিকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি আরেকটি কথা আরেকবার যুক্ত করতে চাই যে ঘরে থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করুন। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে অন্য কোনো লাইভে। এতদিন পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই।